উপজাতি বলি না আমরা, আমরা তো মানে ওই জাতি হিসেবে চিহ্নিত করি আর কি। এক একটা ওখানে তো ধরেন 11টার মতো জাতি আছে, এই চাকমা, মারমা, ত্রিপুরা, সব মিলিয়ে। তো কাপ্তাইবাদে হচ্ছে পাকিস্তানি পিরিয়ডে পাকিস্তান সরকার এটা নির্মাণ করে। ওই সময় তো প্রায় 1 লক্ষের মতো রাঙ্গামাটি থেকে লোক বিভিন্ন জায়গায় চলে যেতে বাধ্য হয়, যেহেতু জায়গা জমি সব ডুবে যায়। এই 97-তে এসে এই সরকারের সাথে শান্তি চুক্তি করে, পার্বত্য চুক্তি যেটা বলি আমরা, ওইটা করে ওইটা ওটুক পর্যন্ত। পরে হচ্ছে কি পার্বত্য চুক্তিটা এখন বাস্তবায়ন হয়নি, মানে ওভাবে ও বাস্তবায়ন করার জন্য ওই সংগ্রাম এখনো মানে চলমান। দাদা, আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে, আপনার যে মাতৃভাষা আছে, সেই মাতৃভাষায় যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন, একটা বাক্য, আর সেটার পরে যদি ট্রান্সলেট করে অবশ্যই বলতেন, এটা বেশ ইন্টারেস্টিং হতো আর কি। আদা গরং যারা যারা ভিডিও করে নিছর ব্যাকনে গো মাগো এবং তো বাংলা হয়ে যাচ্ছে। এখানে ধরেন অনেকে জিজ্ঞেস করে যে আপনি কি করেন, আমি বলি যে ছবি আঁকি। আরো কি করেন, মানে এছাড়া আর কি করেন? মানে এখনো ছবি আঁকাটা এখনো এখানে মানে পেশা হিসেবে অনেকেই নিতে পারে না আর কি। মানে ইন্টারেস্টিং কোশ্চেন সবাই আমাকে আস্ক করে যে একজন আর্টিস্টের আর্টওয়ার্ক কত সাধারণত, তাই আপনার কি এরকম কোনটা আছে আমাদের সাথে কি শেয়ার করবেন? হাই স্পিড আর্টওয়ার্ক বা এটা আসলে আর্টিস্টের মনে হয় না এরকম ভবিষ্যৎ কোনো পরিকল্পনা থাকে, মানে বর্তমানটাই মনে হয় ভবিষ্যৎ, মানে বর্তমানে কাজ করে, বর্তমানে কাজ করে কাজই হচ্ছে তার ভবিষ্যৎ। এক্স্যাক্টলি বলতো অলোক স্যার যে কোন একটা বাচ্চা জন্ম হওয়ার পরে কেউ হচ্ছে তাড়াতাড়ি হাঁটতে শুরু করে, কেউ একটু পরে হাঁটতে শুরু করে, কিন্তু সবাই শেষে গিয়ে হাঁটে। তো ওইরকম মানে চুনিলাল দেওয়ান একদম পাহাড়িদের ওখানকার হিলটেক্সের মানে পাহাড়িদের মধ্যে প্রথম হচ্ছে সে চারুকলা বিষয়ে পড়াশোনা করা। আমাদের ওই যে কনক চাপা ওনার কাজগুলো দেখতাম। নারায়ণগঞ্জ থেকে ফর্ম নিচ্ছিলাম আর্ট কলেজ থেকে, যে কোনোখানে চান্স না হলে আর্ট কলেজে পড়বো, এরকম একটা। আপনার এতটাই ডেডিকেশন ছিল যে আর্টের প্রতি, বা আপনার এতটাই ইচ্ছা ছিল। এখন আমরা দেখি যে ধরেন অপরিকল্পিতভাবে যে টুরিস্ট স্পট গুলো হচ্ছে, বা অপরিকল্পিতভাবে ওখানে ইটভাটা তৈরি হচ্ছে, বা হচ্ছে পাহাড় কেটে ফেলা হচ্ছে, তো এগুলোর কারণে, বা পাথর তৈরি উত্তোলন করা হচ্ছে, তো এগুলোর কারণে হচ্ছে কি ওখানে স্থানীয় জনগণদের যারা আছে বা বসবাস করছে ওদের উপর একটা বিরাট প্রভাব পড়ে। কারণ হচ্ছে কি ওরা সবকিছু হচ্ছে গ্রহণ করে ওই প্রকৃতি থেকে, যেমন মাছ কাঁকড়া থেকে শুরু করে। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রোহন বিজ হচ্ছে আপনাদের সাথে। সো ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশের যে প্রান্ত থেকে আজকে আমাদের আর্ট পডকাস্টে একটা নিউ এপিসোড দেখতেছেন, সবাইকে সেখানে অনেক বেশি স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছে জয়ন্ত দা। দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো দাদা ভালো আছি। সো বেসিক্যালি হচ্ছে আজকের এপিসোডে হচ্ছে আমরা দাদার যে জার্নি ছিল আর্টের সাথে, আমরা এই হোল পডকাস্টে সেই বিষয়টা জানার চেষ্টা করবো। সো দাদা আজকে আমাদের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি। সো আমরা শুরু করি। তো শুরু করার আগে সবার আগে আমি দাদার কাছ থেকে দাদার সংক্ষিপ্ত পরিচয়টা জেনে নিতে চাই। দাদা আপনি কোথায় থেকে আমাদের সাথে জয়েন করলেন, আর এখন বর্তমানে কি করছেন? আমি জয়তু চাকমা, আমার বাড়ি হচ্ছে রাঙ্গামাটি জেলা সদরে বন্দুকভাঙ্গা নামে গ্রামে। তো আমার বেড়ে ওঠা একদম ওখানেই আমার স্কুল কলেজ, এবং পরবর্তীতে হচ্ছে কি ওখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে অনার্স মাস্টার শেষ করি। এরপরে হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ছিলাম মাস্টার্সের 2 বছরের জন্য। আর এর পরবর্তী সময় থেকে আমি ঢাকায় অবস্থান করছি এবং একজন ভিজুয়াল আর্টিস্ট হিসেবে কাজ করছি, চেষ্টা করছি কাজের সাথে ঢাকার। ভেরি নাইস। সো দাদার একটা ইউনিকনেস আমার কাছে খুব ভালো লাগছে। দাদা কিন্তু ফুল টাইম ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে নিজের পেশাকে আর কি পরিচালিত করতেছে, তারপর ঢাকা মতো শহর থেকে। আসলে পাহাড়ের অনেক গল্প থাকে, পাহাড়ের অনেক আনন্দ থাকে, আমরা অনেক অ্যাডভেঞ্চার ফিল করি, অনেক সময় যাই পাহাড়ে, বিভিন্ন ভাবে এক্সপেরিয়েন্স করি। সো বাংলাদেশের যে পার্বত্য অঞ্চলটা আছে সেটা নিয়ে আমি কিছু বেসিক কথাবার্তা বলি। যদি কোথাও কোনো ইনফরমেশন গ্যাপ পড়ে দাদা অবশ্যই আমাকে হেল্প করবেন। সো বেসিক্যালি হচ্ছে যে তোমরা পাহাড়ের গল্প বা পাহাড়ের যে বিষয় নিয়ে আর কি আজকে আমাদের এপিসোড সাজিয়েছি, তো আমাদের পার্বত্য অঞ্চল সম্পর্কে সবার আগে একটু বেসিক ইনফরমেশন জানতে হবে। তো বাংলাদেশের পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি যে জেলাটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বৃহৎ জেলা, যেখানে হচ্ছে বাংলাদেশের 2টা দেশের বর্ডার কানেক্টেড হয়েছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার।
তো পার্বত্য অঞ্চলে মোটামুটি চট্টগ্রাম, রাঙামাটি আর দাদা আর বাকি যে জেলাগুলো না আমাদের সাথে যদি অ্যাড করতেন। খাগড়াছড়ি, বান্দরবান, এই জেলা মিলিয়ে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বলা হয়। জি জি। সো এই স্পেসিফিক জায়গায় কিন্তু একটা ব্যাপক একটা হিস্ট্রি আছে। আপনারা যারা কাপ্তাই হ্রদে ঘুরতে যান বা ঝর্ণা দেখতে যান বা অনেক সময় ট্রেকিং এ যাচ্ছেন অনেক স্পেসিফিক জায়গায়, আমরা উপর থেকে একটা জিনিস দেখতেছি, কিন্তু তার পেছনের যে একটা ব্যাক স্টোরিটা ছিল সেটা কিন্তু বেশ অনেক ক্ষেত্রে অনেক কমপ্লিকেটেড ছিল। রিসেন্টলি বাংলাদেশে আপনারা হয়তোবা অনেক সময় দেখেছেন যে প্রোটেস্টের যে নানাবিধ ব্যাপার স্যাপার, তো এরকম অনেক জায়গার দিক থেকেও। সো দাদার আর্টওয়ার্কের ক্ষেত্রে দাদার যে একটা নাভির টান যেখানে আছে বা দাদার যে একটা জন্মভূমি যে স্পেসটা আছে, দাদা কিন্তু সবসময় ওই তার শিল্পকর্মের থ্রুতে, স্কাল্পচারের থ্রুতে, ইনস্টলেশন আর্ট, পেইন্টিং এর থ্রুতে কিন্তু এই ব্যাপারগুলোই প্রকাশ পায়। তো এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো, বাট তার আগে আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে একটা মানে বড় নাম্বার একটা জেনারেট যেটা হয় পর্যটন খাত থেকে, তার ভেতরে কিন্তু এই পার্বত্য অঞ্চল বা এই জনগোষ্ঠীর যে অবস্থাটা আছে তাদের থ্রুতে কিন্তু অনেকটা আসে। তো মোটামুটি মূলত পার্বত্য অঞ্চলের গল্পটা আমরা যদি ব্রিটিশ টাইমের পিরিয়ডের কথা বলি, তখন এটা অফবিট স্পেস ছিল, কিন্তু পরবর্তীতে যখন ব্রিটিশ ব্রোক হয়ে যখন ভারত পাকিস্তান হয়, তখন কিন্তু এটা পাকিস্তানের হাতে যখন আসে, তখন হচ্ছে তারা ওইখানে টুকটাক কার্যক্রম শুরু করে, সেখানে একটা সংগঠনও হয়। কিন্তু পরবর্তী যখন বাংলাদেশ আসে তখন কিন্তু ওই জায়গাটা স্ট্যাবল হয়, মানে যারা সমতলের মানুষরা আছেন তারা কিছু যেয়ে ওখানে বসতি শুরু করে, আর অনেক মানে বিভিন্ন ধরনের উৎসাহ দেওয়া হয়, যার কারণে সংগঠনও ছিল। দাদা, সংগঠন নিয়ে কি আমাদের সাথে কিছু শেয়ার করতে চান? বর্তমান আপনাদের ওইখানে সিচুয়েশনটা কেমন দাদা, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। না, উপজাতি বলি না আমরা, আমরা তো মানে ওই জাতি হিসেবে চিহ্নিত করি আর কি। এক একটা ওখানে তো ধরেন 11টার মতো জাতি আছে, এই মারমা, ত্রিপুরা, সব মিলিয়ে। তো উপজাতি শব্দটা বললে আবার যে উপ মানে কোন জাতির উপজাতি, মানে যারা আছে ওখানে, আমাদের তো ধরেন নিজস্ব সংস্কৃতি আছে, বর্ণমালা আছে, এই নিজস্ব হচ্ছে ভাষা, সবকিছু আছে। তো মানে পুরোপুরি এটা একটা জাতি বলা যায়। এই চাকমা জাতি বা মারমা জাতি বা ত্রিপুরা জাতি আপনি যেভাবে বললেন। তো এটা প্রথমে তো যখন মুঘলরা ওখানে শাসন করে, মুঘলের সাথে সমন্বয় একটা ধরেন এই বিদ্রোহ হয়, ওই সময় কিছু ইয়ে ছিল যে তুলা ভাবে ইয়ে করতো ওই করের মতো, মানে যেহেতু ওখানে অনেক তুলা চাষ হতো। এরপরে ব্রিটিশদের বিরুদ্ধে মানে চাকমারা ওখানে একটা আন্দোলন হয়, মানে ব্রিটিশ বিরোধী আন্দোলন। পরবর্তীতে হচ্ছে পাকিস্তান পিরিয়ডের পরে হচ্ছে কি যে বাংলাদেশ হলো। বাংলাদেশ হওয়ার পরে যখন ওখান 3 পার্বত্য জেলা থেকে ওই মানবেন্দ্র লারমা হচ্ছে কি সংসদের সদস্য ছিল, তার বিভিন্ন দাবি জামা ছিল, সে দাবি জামার জন্য সে হচ্ছে কি পরবর্তীতে সরকারের সাথে যেহেতু সেগুলো মানে কমপ্লিট হয়, তো সে পরে হচ্ছে সংগঠন গঠন করে জনসংহতি সমিতি নামে। ওই সংগঠনের পরে হচ্ছে কি এই 97-তে এসে এই সরকারের সাথে শান্তি চুক্তি করে, পার্বত্য চুক্তি যেটা বলি আমরা, ওইটা করে ওইটা ওটুক পর্যন্ত। পরে হচ্ছে কি পার্বত্য চুক্তিটা এখনো বাস্তবায়ন হয়নি, মানে ওভাবে ও বাস্তবায়ন করার জন্য ওই সংগ্রাম এখনো মানে চলমান। যেগুলো যে ভূমি বিরোধ বা বিভিন্ন ইস্যু গুলো আছে, হ্যাঁ ওগুলো নিয়ে। তারপরে ওখানকার যে পাহাড়ি জনগোষ্ঠী তাদের নিয়ে মানে একটা অধ্যাসিত অঞ্চল। আমরা যেভাবে ধরেন এই ভারতে কাশ্মীরকে দেখি যে ওখানে আপনি বাইরে থেকে গিয়ে জায়গা জমি মানে কিনতে পারবেন না, যার কারণ হচ্ছে কি আপনি যদি বাইরে থেকে ওখানে বেশি করে লোক নিয়ে যান, তাহলে ওরা যে একটা মানে গ্রুপ আছে, ওদের যে নিজস্ব সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, এগুলো হচ্ছে কি বৃহত্তর জাতির সাথে একটা আস্তে আস্তে হারাই যাবে বা নষ্ট হয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়। তো এখন পর্যন্ত হচ্ছে এর পরবর্তীতে আমরা বিভিন্ন হচ্ছে সংকট মোকাবিলা করতে করতে আজকে এই পর্যন্ত। এই প্রথমে যে আপনি বললেন যে কাপ্তাইবাদে হচ্ছে পাকিস্তানের পিরিয়ডে পাকিস্তান সরকার এটা নির্মাণ করে, ওই সময় তো প্রায় 1 লক্ষের মতো রাঙামাটি থেকে লোক বিভিন্ন জায়গায় চলে যেতে বাধ্য হয়, যেহেতু জায়গা জমি সব ডুবে যায়। এখন আমরা দেখি যে ধরেন অপরিকল্পিতভাবে যে টুরিস্ট স্পট গুলো হচ্ছে বা অপরিকল্পিতভাবে ওখানে ইটভাটা তৈরি হচ্ছে বা হচ্ছে পাহাড় কেটে ফেলা হচ্ছে, তো এগুলোর কারণে বা পাথর তৈরি উত্তোলন করা হচ্ছে, তো এগুলোর কারণে হচ্ছে কি ওখানে স্থানীয় জনগণদের যারা আছে বসবাস করছে ওদের উপর একটা বিরাট প্রভাব পড়ে। কারণ হচ্ছে কি ওরা সবকিছু হচ্ছে গ্রহণ করে ওই প্রকৃতি থেকে, যেমন মাছ কাঁকড়া থেকে শুরু করে গাছপালার ফলমূল সবকিছু হচ্ছে ওরা ওখান থেকে করে জোগাড় করে। কারণ ওখানে একদম দুর্গম, ধরেন ওভাবে কোনো কিছু ব্যবস্থা হয়নি, তো ওরা হচ্ছে প্রকৃতির সাথে করে ওভাবে মানিয়ে চলেই কিন্তু ওদের থাকতে হচ্ছে। তো এগুলো নষ্ট হয়ে গেলে ওদেরও কিন্তু
একেবারে মানে ওখানে বসবাস করাটা সম্ভব হয় না, বেশ কমপ্লিকেটেড আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিষয়গুলো এখন চলমান। তো আমারও কাজ হচ্ছে কি এগুলোই আমার কাজে বা ক্যানভাসে চলে আসে আর কি বিষয়গুলো, যেহেতু আমি ওখানকার একজন স্থানীয় মানুষ, আমি ওখানে থাকি, আমার ওই জায়গাগুলো ওই বিষয়গুলোকে আমার নাড়া দেয় বলতে পারেন। তো আমরা বাইরে থেকে গিয়ে বা হিল ট্রেকটাকে যেভাবে দেখি, সুন্দর পাহাড়, লেক, একদম ঝিরি ঝর্ণা, তো আমি ওভাবে দেখার পরেও যে একটা ভিতরে একটা যে গল্পগুলো আছে ওগুলো আমি আমার কাজে নিয়ে আসার চেষ্টা করি এরকম। দাদা বেশ বেশ দাদা অনেক ভালোভাবে গুছিয়ে আর কি খুবই সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করলেন। তো আমরা কাপ্তাই হ্রদের কথা বলতেছিলাম, তো ওইখানে আর কি একটা রাজা ছিল বা রাজার একটা মানে যে একটা অবস্থা ছিল আর কি, ওইটা নিয়ে কি আমাদের সাথে কিছু শেয়ার করতে চান? যে মানে একটা আনসিন যে একটা ফ্যাক্ট বা ওই যে জায়গাটা অনেক আর কি মিথ শোনা যায় যে এরকম সেরকম ব্যাপার আছে, এক্সাক্ট ঘটনাটা কি? ওটার উপর সম্ভবত কোনো বইও আছে নাকি? ধরেন এখানে তো প্রথমে আমরা তো জানি যে সবকিছু ওই যে রাজতন্ত্র দিয়ে শুরু, রাজ পরবর্তীতে হচ্ছে কি যে গণতন্ত্র আস্তে আস্তে। তো আমাদের ওরকম একটা 3 জেলায় 3টা রাজা আছে, একটা হচ্ছে বোমাং রাজা, মং রাজা, আমাদের চাকমা রাজা। তো রাঙ্গামাটির মধ্যে হচ্ছে চাকমা রাজা। ওই জায়গা জমিগুলো হচ্ছে কি ওই রাজার মধ্যে আমাদের নিজস্ব একটা শাসন ব্যবস্থা ছিল, যে রাজার মাধ্যমে জায়গা জমি ওই বন্টন হতো, তারপরে রাজাকে খাজনা দিতে হতো, ওই ধরনের একটা ইয়া ছিল। এটা অনেক আগে থেকে রাজাদের এই পরিবার মানে বংশ পরম্পরায় হ্যাঁ এখনো রাজা আছে। তো এখনো বেশ কিছু হচ্ছে কি এই যে আমরা ব্রিটিশদের যে একটা নিয়ম আইন বানানো, যে 1900 শাসন বিধি যেটা বলে, তখনকার যখন ব্রিটিশরা শাসন করে, এটা 1900 সালে যে আইনটা হয়, ওখানে মানে কিছু আইন আছে আর কি, যে ওইটা হচ্ছে পাহাড়িদের অধ্যাসিত এলাকা বললে ইয়ে হবে, বাইরে থেকে কেউ জায়গা জমি মানে কিনতে পারবে না, এরকম একটা ইয়ে ছিল। যে রাজারও কিছু ক্ষমতা বল ছিল, এই জেলা প্রশাসকের কিছু ক্ষমতা বল ছিল। আপনি ওই কিছু আইন এখনো রয়ে গেছে, মানে যেহেতু ওরা ভাবলো যে এটা যেহেতু নিজেদের মতো করে আছে ওখানে থাকে, তাহলে ওদের মতো করে থাকার জন্য এই ব্যবস্থাটা করা হয়। তো আমরা পরবর্তী দেখে হচ্ছে কি শান্তি পার্বত্য চুক্তির মধ্যেও কিছু এরকম আইন রাখা হয়েছে, যে ভূমি সংক্রান্ত বা হচ্ছে কি কিছু ওখানকার স্থানীয় বাসিন্দাদের নিয়ে মানে ভোটার তালিকা প্রণয়ন, ওই ধরনের ব্যাপার স্যাপার কিছু আছে, অনেকগুলো ধারা উপধারা এগুলো আইন রয়ে গেছে। তো ওই রাজাদের বলতে গেলেন ধরেন রাজার তো বংশ পরম্পরায় এখনো চলমান। এখন হচ্ছে কি আমাদের ওই দেবাশিস রাজা উনি আছে, ওনার 2 পুত্র আছে। তো ওই লেকের আগে ধরেন রাজবাড়িটা ছিল এই আর সামনের দিকে। এই প্রথমে আমরা একটা রাজবাড়ি দেখে হচ্ছে এদিকে রাঙামাটির শহর একটু আগে রাউজানের ওই সাইডে। এটা কি এখনো এক্সিস্ট করে? মানে এটা কিন্তু অবশ্যই টুরিস্ট স্পট টাইপ এখন আছে, মানে একটু আর কি পরিত্যক্ত অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরপরে যে রাঙামাটি শহরে যে রাজবাড়িটা হয়, ওইটা আবার লেক হওয়ার পরে ডুবে যায়, পানির নিচে ডুবে যায়। তো পানির নিচে ডুবে যাওয়ার পরে যেহেতু ওখানে বলা হচ্ছে কি হ্যাঁ ওপরে হচ্ছে এটা ডুবে যাওয়ার পরে এখন যে বর্তমান আমরা যে রাজবাড়িটা দেখি, এটা হচ্ছে রাঙামাটি শহরের ওই যে রাজবাড়ি নামে ওই জায়গার মধ্যে ওই দেখতে পাওয়া যায় আর কি। এইটা মানে ওটা পরিত্যক্ত অবস্থায় আছে, সংরক্ষণ অবস্থায় নাই আর কি এরকম। হ্যাঁ এখন যেটা আছে ওইটা হচ্ছে কি মাঝখানে যেটা নতুন রাজবাড়ি ছিল, ওটা আগুন লাগার পরে অনেক কিছু নষ্ট হয়ে যায়, গুরুত্বপূর্ণ কাগজপত্র। এরপর পরবর্তীতে আবার নতুন করে একটা নির্মাণ করা। ওই যে আমি বললাম যে ব্রিটিশদের সময় যে কিছু নিয়ম বা শাসন যে ইয়া করা হয় ওই হিল ট্যাক্স এর মধ্যে, যেগুলো হচ্ছে কি তৈরি করে ওই ক্ষমতাবল রাজার মধ্যে কিছু আর মানে কিছুটা এখনো চলমান রয়ে গেছে এখনো। যেমন আমাদের হচ্ছে কি মানে ধরেন বাঙালিদের মতো না যে জায়গার মধ্যে কাগজপত্র বা সবকিছু দলিল যেটা বলে ওইরকম আমাদের সমাজে বা আমাদের ওইরকম নিয়ম ছিল না। আমরা তো ওখানে বসবাস করতাম, ধরেন রাজা বললো যে এই জায়গা জমিটা হচ্ছে ওর, বা ও এখানে বংশ পরম্পরায় ও ওখানে জুম চাষ করে আসতেছে বা হচ্ছে কেউ ওখানে বসবাস করে আসতেছে। মানে পাড়ার মধ্যে হচ্ছে এই সীমানা থেকে ওই সীমানা হচ্ছে কি মানে তোমার সীমানা থেকে এই সীমানা আমার, মানে ব্যাপারটা হচ্ছে লিপিবদ্ধ ছিল না আর কি, স্পেসিফিক যে দলিল আকারে লিপিবদ্ধ কাগজে কলমে ছিল না। তো যার কারণে হচ্ছে কি ধরনের অনেক জায়গায় জমি পাওয়া যায়। এখন তো ধরেন সরকার তো আপনার থেকে খুঁজবে কাগজ, আপনার জায়গার মালিক জনের কাগজ খুঁজবে, তো কাগজ না থাকার কারণে অনেক জায়গা মানে বেদখল হয়ে যায় আর কি।
কিন্তু আমাদের ওই যেহেতু রাজ্যের শাসন বিধি ছিল, ওই সময় হচ্ছে কি রাজা বলতো যে এই এলাকা থেকে এলাকা ওই বংশের মানে পাড়ার মধ্যে এগুলো ভাগাভাগি করে ভাবে চলতো। মানে এইটারই আর কি মূলত সুযোগ নিছে আর কি, যারা একটু অসাধু ব্যবসায়ীরা আছে 2 নম্বরই করে ওইখানে রেসর্ট করাচ্ছে, এটা সেটা করে সুযোগ নেওয়া হয়। এগুলো জায়গা বলে চালিয়ে দিয়ে ইচ্ছে মতো ওখানে ধরেন সরকারি খাস জমি, হ্যাঁ হ্যাঁ বাসা টাসা ঘর নির্মাণ করা হয়, বিজনেস আর কি অনেকদিন ধরেই চলতেছে, প্রায় 50 ইয়ার্স, লাইক হিউজ টাইম। আমাদের শহর বলেন, বাংলা মাধ্যম শহর বলেন, অনেক আজকে থেকে 10-15 বছর আগের মধ্যে কোনো মিল পাবেন না। অনেক কেটে ফেলা হয়েছে পাহাড়, হ্যাঁ দেখতে যায়, কিন্তু কাপ্তাই লেকটা হচ্ছে দিন দিন এটা দূষিত হয়ে যাচ্ছে। মানে লেকের মধ্যে মাটি ভরাট করে বা হচ্ছে মাটি কেটে পাহাড় কেটে এভাবে ঘর নির্মাণ করা হচ্ছে। না আসলে এটা আসলে খুব সচেতনতা প্রয়োজন, লাইক এটা আসলে কখনোই চেঞ্জ করা সম্ভব না কোনো জাতির কোনো হ্যাবিট, যে আমি রাস্তায় থুতু ফেলতেছি বা কেউ ফেলতেছে, যতক্ষণ নিজের থেকে নিজে চেঞ্জ আসছে। সচেতনতাই আসলে দেখা যাক বা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কি দিকে রাখছে। বর্তমানে বাংলাদেশে যে ছোট ছোট ব্যাপার নিয়ে যত কন্ট্রোভার্সিয়াল অবস্থা আছে, বা বর্তমানে বাংলাদেশে যে কমপ্লেক্সিটি বা মানে কন্ট্রাডিক্টরি যে অবস্থাটা আছে বিভিন্ন বিষয় নিয়ে, ছুতা ছুতা ব্যাপার নিয়ে, এগুলা নিয়ে আসলে বোঝা যায়, দেখা যায় যে আমাদের মানসিক অবস্থাটা আসলে কোন দিকে যাচ্ছে। আর এটা অনেক অস্বাস্থ্যকর একটা অবস্থা, মানসিক অবস্থা। সো এটা নিয়ে লাইক আসলে উচিত মানুষের বেশি বেশি করে জানাশোনা, পড়া, সচেতন হওয়া। হয়তোবা আপনাদের জায়গাটা হয়তো অনেক কমপ্লিকেটেড, আমরা হয়তোবা আমাদের রেকর্ডিং বা পডকাস্টের থ্রুতে তেমন কোনো ইনফ্লুয়েন্স বা কিছু করতে পারবো না, বাট যতটুকু সম্ভব আমরা আমাদের ডিসকাশনটা অ্যাটলিস্ট রাখলাম, যদি কেউ ভবিষ্যতে এসে দেখে বা কারো চোখে যদি পড়ে, এটা বেশ দারুণ হয় আর কি। উদাহরণ আছে, ধরেন এই যে ধরেন বলে বিভিন্ন টুরিস্ট স্পট গুলো হওয়ার পরে অনেক পাহাড় দূষিত হয়ে যাচ্ছে আর কি, যেখানে সেখানে গিয়ে ওখান থেকে প্লাস্টিক ফেলা, ময়লা ফেলা, এগুলো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এগুলো হওয়ার কারণে ওই ওখানে ধরেন ওরা তো পানি সংগ্রহ করে যে ঝিরি ঝর্ণা থেকে, তো উপরে ময়লাগুলো হচ্ছে কি বৃষ্টি পানির সাথে নিচে চলে যাচ্ছে। নিচে অনেকে এগুলো পান করে ওখানে দেখবেন যে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বা বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছে, মানে একটার সাথে একটা জড়িত আর কি, মানে সবকিছু। এটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যখন একটা কোনো রিমোট স্পেস থেকে কেউ নিজেকে আস্তে আস্তে করে গড়ে 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 একটা শহরে আসতেছে, থাকতেছে, চেষ্টা করতেছে নিজের আইডেন্টিটিটাকে টিকিয়ে রাখা, তুলে ধরা। তো আপনার ক্ষেত্রে কি এরকম জার্নি কেমন ছিল? আপনি ছোটবেলা থেকে যে ড্রয়িং এর সাথে সম্পৃক্ত হলেন, আর্টের সাথে সম্পৃক্ত হলেন, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেন, রবীন্দ্র ভারতীতে ইন্সপায়ার্ড হয়, আর্ট করতে চায় বা পছন্দ করে, অ্যাজ এ পার্সোনালিটি হিসেবে যদি আপনার কোনো বিষয় বা যদি কেউ ইন্সপায়ার্ড হয়, যদি কোনো ছোট্ট করে একটা গল্প আমাদের সাথে শেয়ার করতেন, আপনার জার্নিটা কেমন ছিল ছোটবেলা? আমি তো একদম আমার বেড়ে ওঠা হচ্ছে গ্রামে বলতে ওখানে ধরেন পুরা গ্রামে কয়েকটা ঘর ছিল এরকম, মানে একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে আপনার কয়েক মিনিট সময় লাগতো, মানে এত মানে। তো আমাদের ওই পাহাড়ের মধ্যে আমাদের ঘর ছিল মোটামুটি 2টা 4টা নাকি 5টা এরকম ঘর ছিল, মানে ওই জায়গায়। তো ওখানে এখনো পর্যন্ত স্কুল কম, মানে স্কুলও কম। ধরেন এখনো ওখানে একটা সরকারি স্কুল আছে, ওখানে আমাদের এখান থেকে মানে হেঁটে যেতে ধরেন 30 থেকে 40 মিনিট লাগে ওই স্কুলে বিভিন্ন গ্রাম থেকে ওই স্কুলে আসতো, মানে যেহেতু একটাই সরকারি স্কুল ছিল, প্রাইমারি স্কুল। আমি আবার ওই ক্লাস 7 পর্যন্ত ছিলাম গ্রামে। তো ওই সময় থেকে টুকটাক ছবি আঁকা হতো বলতে তখন তো বিটিভি যে অনেক জনপ্রিয় ছিল ওই চ্যানেলটা, সাদা কালো টিভি, যে সবাই হচ্ছে সপ্তাহে একবার করে ওই একটা বড় একটা ব্যাটারি নিয়ে আসতো শহরে, ওখান থেকে চার্জে দিয়ে আবার কাঁধে করে নিয়ে যেত ওই পাহাড়ের উপর তুলে, তারপর হচ্ছে সবাই মিলে এই শুক্রবারে ওই সিনেমা দেখতো, বাংলা সিনেমা। তো এগুলো আমরাও দেখতাম, যখন একটা যে মারামারি, ওগুলো আমাদের খুব পছন্দ ছিল ছোটবেলায়। তো এগুলো দেখে সিনেমা হ্যাঁ যা দেখতাম তার থেকে ওই বইটার মধ্যে আঁকার একটা চেষ্টা থাকতো। তখন তো ওভাবে যে সিলেবাসটা ছিল না এখনকার মতো চারুকলা সাবজেক্টটা বা ড্রয়িং সাবজেক্টটা, আমাদের আঁকা আঁকি বলতেও এরকম কিছুই ছিল না। হয়তো পেপারে দেখি মাঝে মধ্যে, পেপার পত্রিকা নিয়ে আসতো, ওখানে দেখি যে কার্টুন কিছু আঁকা, ড্রয়িং কিছু, তারপরে বাংলা বইয়ের মধ্যে ছিল এই হাসপাতালের যে ইলাস্ট্রেশন গুলা, তো ওগুলো দেখে দেখে আমরা কপি করার চেষ্টা করতাম। তো পরে দেখলো যে না, আমার ছবি আঁকার প্রতি মানে অনেক ঝোঁক আছে, মনোযোগ আছে।
তো এরপরে আমাকে একটা আর্ট স্কুলে ভর্তি করানো হয়, সম্ভবত ক্লাস 3 থেকে ক্লাস 4 এর মধ্যে, আমি আমার মনে নেই। ওইটা একমাত্র আর্ট স্কুল ছিল তখন রাঙামাটি শহরে। ওটা কি এখনো এক্সিস্ট করে নাকি? এখনো আছে ওটা, ওই বয়স্ক লোক উনি এখনো আছে, যেটা এটা প্রতিষ্ঠা করে ওই রতিকান্ত তঞ্চঙ্গা। উনি আবার প্রাতিষ্ঠানিক ভাবে মানে ওইরকম শিখে নাই, নিজে নিজে উনি ছবি আঁকতো, ভালো সুন্দর ছবি আঁকে। এখনো উনি ওই স্কুলটা দেখাশোনা করে। এখন তো আর কয়েকটা হয়ে গেছে, ওনার স্টুডেন্ট বের হওয়ার পরে ওখানে আবার নতুন নতুন স্কুল কিছু তৈরি করেছে। তো ওই সময় কিন্তু একটাই ছিল। তো আমি ওই যে বোট নিয়ে শহর থেকে ধরেন 40 মিনিট সময় লাগে, মানে ওই যে ইঞ্জিন চালিত যে বোটগুলো, ওই বোটগুলোতে চলে যেতে আর কি। তো আমি আর বাবা, আমার বাবা ওই সপ্তাহে একদিন আসতাম শুক্রবারে, বোট নিয়ে এসে ক্লাসটা করে, শুক্রবারে যেহেতু স্কুল বন্ধ থাকে ওই দিন মানে ছবি আঁকার ক্লাসটা করে আবার বাড়ি চলে যেতাম। তো ওখান থেকে গ্রামে পড়ালেখা ওরকম বেশি অবস্থা ভালো ছিল না, আমাদেরকে পড়াইতে হচ্ছে কি আমাদের ভাষায়, যে বইটা বাংলা কিন্তু বোঝানোর সময় হচ্ছে কি আমাদের আপনাদের ল্যাঙ্গুয়েজে করা হয়েছে। হ্যাঁ, আবার পড়ার সময় হচ্ছে বাংলা পড়তাম, কিন্তু যে যখন বোঝাতো বা হ্যাঁ ওই যে তুমি বলো এটা পারছো কিনা, এগুলো আমাদের ভাষায় মানে কথাবার্তা হতো। কিন্তু আর পড়ার সময় যে বাংলায় বা ওইভাবে মুখস্থ করতাম। তো যার কারণে ভাষার মধ্যে একটা সমস্যা ছিল, মানে আমার ইয়ে পর্যন্ত, কলেজ পর্যন্ত, মানে আমরা কথা বললে যেরকম ইয়ে হয় আর কি, একটা মানে আঞ্চলিক একটা টান বা টোন ওরকম চলে আসতো। পরবর্তীতে হচ্ছে কি দেখতো যে ওখানে স্কুলের অবস্থা যেমন ভালো না, শিক্ষকও কম, আর ওরকম সুযোগ সুবিধা নাই, প্রাইভেট টিউশনি। তো আমাকে আবার ক্লাস 7 এ ওখানে শহরে ভর্তি করানো হয়। তো ক্লাস 7 এ আমি শহরে চলে আসি। তখনও আবার ছবি আঁকার ক্লাসটাও করতাম মানে পাশাপাশি ওই স্কুলে। 10 পর্যন্ত ওখানেই স্কুল থেকে পাশ করি, পরে কলেজে ওই রাঙামাটি সরকারি কলেজে। কলেজের পরে কলেজে যখন ছিলাম তখন আবার ছবি আঁকা ওখানে শিখে নাই, নিজে নিজে আঁকতাম। পরে মনে হলো যে চারুকলায় পড়াশোনা করব, ওই চারুকলা ছাড়া আর কোনোখানে পরীক্ষা দিই নেই। ওই যে নারায়ণগঞ্জ থেকে ফর্ম নিচ্ছিলাম আর্ট কলেজ থেকে, যে কোনোখানে চান্স না হলে আর্ট কলেজে পড়বো, এরকম একটা। আপনার এতটাই ডেডিকেশন ছিল যে আর্টের প্রতি, বা আপনার এতটাই ইচ্ছা ছিল? হ্যাঁ, আমার ইচ্ছা ছিল যে আমি চারুকলায় পড়বো। যে তখন আবার যখন কলেজে ছিলাম তখন পেপারে দেখতাম আমাদের ওই যে কনক চাপা, উনার কাজগুলো দেখতাম, ছবিগুলো দেখতাম। তখন উনার অনেক এখনো উনি অনেক মানে গুণী, তখন আরো বেশি নাম তখন মনে হয় উনি, হ্যাঁ কোন সালে জানি তখন জাতীয় পুরস্কার পায়, ওইটা ছড়িয়ে পড়ে, হ্যাঁ পেপারের মধ্যে করে যে আর বেশ নাম ছড়ায় আর কি আপনাদের অঞ্চলে। হ্যাঁ নাম ছড়ায় পড়ে। হ্যাঁ, তখন সবে মাত্র উনি মানে ওই পর্যায়ে আসতেছিল আর কি, আমরা তখন ছোট ছিলাম। এখন তো অনেক নামী একজন শিল্পী এখন। তারপরে ওখানে একজন ছিল, উনি ঢাকা আর্ট কলেজে ছিল, গৌতম নামে, গৌতম দেওয়ান সম্ভবত। উনি আবার ঢাকা আর্ট কলেজ ছিল। উনি আর্ট কলেজে পড়তে যখন ওই যে মানবেন্দ্র নারায়ণ লারমা যখন জনসংহতি সমিতি গঠন করে, ওই শান্তি বাহিনী, ওই যে গেরিলা যে সংগঠনটা, যেটা 97 এসে বিলুপ্ত হয়ে যায়, তো ওই সদস্য হওয়ার জন্য পড়ালেখা ছেড়ে উনি আবার চলে যায় মানে ওই সংগঠনে মানে যোগ দেওয়ার জন্য। আবার এর আগে আমরা দেখতে পাই ওই যে চুনিলাল দেওয়ান একদম পাহাড়িদের ওখানকার হিলটেক্স এর মানে পাহাড়িদের মধ্যে প্রথম হচ্ছে সে চারুকলা বিষয়ে পড়াশোনা করা। হ্যাঁ, উনি জয়নুল আবেদিনের সময় ছিলেন সম্ভবত, নাকি জয়নুল আবেদিনের সময় ছিলেন, ওনার কথাই বলছেন। হ্যাঁ আচ্ছা, জয়নুল আবেদিনের মনে হয় 1 নাকি 2 বেস সিনিয়র ছিল। আচ্ছা, ওনার ব্যাপার সম্পর্কে যখন আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, ওনার ব্যাপারে যখন আলাপ হচ্ছে, আমি কিছুদিন আগে ওনার একটা ছবি পোস্ট করেছিলাম আমার পেজ থেকে, তো বেশ ইন্টারেস্টিং ছিল, অনেকেই বেশ করে, বেশ অনেক আর্নিং টাইপের ছবি আর কি। যদি ওনার সম্পর্কে কোনো কিছু শেয়ার করতেন, যে আপনি যেহেতু বলতেছেন যে জয়নুল আবেদিনের স্যারের 2 বছর সিনিয়র ছিলেন, ওনার সম্পর্কে কোনো ইনফরমেশন যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন। উনি তো একদম খুব বেশি দিন বাঁচে নাই, কম বয়সে উনি মারা গেছে। কত বছরে মারা গেছে? উনি ওখান থেকে আর্ট কলেজ থেকে পড়াশোনা করে, তখন তো কাপ্তায় বাধ্য হয়নি, ওই আর্ট কলেজ থেকে পড়াশোনা করে এসে তো হচ্ছে উনি হিলটেক্সে যায়, ওখানে স্কুলে কিছুদিন চাকরি করে। ওনারা আবার পারিবারিক দিক দিয়ে অনেক ছিল, মানে মোটামুটি ভালো ছিল। হ্যাঁ, তো ওখানে উনার বাবা সম্ভবত বাজার চৌধুরী, উনি নিজে বাজার চৌধুরী ছিলেন। তো উনার
উনি তখন মানে অনেক কিছু ছবি আঁকা ছাড়াও মানে গান লিখতো, কবিতা, মানে অনেক বহু প্রতিভাবান পার্সন ছিলেন আর কি ওই সময়। ভাস্কর্য তৈরি করতো, প্রিন্ট মেকিং ও কাজও আমি দেখেছি কিছু, মানে 1947 এর আগের ঘটনা আর কি মোটামুটি। হ্যাঁ আমি কিছু ওনার কাজ দেখলাম যে 1930 সালের করা, সাইন করা। ও নাইস। এটা আর্কাইভ গুলো কোথায় আছে, কোন মিউজিয়াম বা কোথাও সংরক্ষণ করা? ওনার ছেলের কাছে আছে, আর মিউজিয়ামে কিছু কাজ পাওয়া যায়। ঢাকা মিউজিয়ামে। দুঃখের বিষয় হচ্ছে কি অনেক কাজ নষ্ট হয়ে যায় যে লেকের কারণে, সব পানিতে কিছু পানির জন্য কিছু কাজ নষ্ট হয়ে যায়, আর হচ্ছে ঘরে আগুন লাগার কারণে কিছু কাজ নষ্ট হয়ে যায়। ওনাটাও সম্ভবত এমনটাই হয়েছিল হয়তোবা নাকি? হ্যাঁ, তো উনি হচ্ছে পরে একটা বাইরে যাওয়ার কথা ছিল, দেশের বাইরে, ওই বিষয় নিয়ে ওখানে মানে কাজ করবে এরকম দেশের বাইরে। ওই যাওয়ার আগেই উনি হচ্ছে মারা যায়, এই ফুড পয়জনিং হয়। তো ওই হুট করে পেটে সমস্যা, একটা নিমন্ত্রণ থেকে এসে ওখানে মানে শহরে নিয়ে আস্তে আস্তে উনি ওই সময় মারা যায়। আচ্ছা, তখন তো উন্নত চিকিৎসাও ছিল না, অনেক বেশি একটা টাইম লাগতো। হ্যাঁ তখন ছিল না, তখন খুব মানে ছিল না, মানে এই জন্য আর কি মূলত। হ্যাঁ কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন নৌকা নিয়ে আসতে হতো, তখনও বোট ছিল। মানে আচ্ছা, আর্ট কলেজ প্রতিষ্ঠা হওয়ার একটা পাওয়া যেত। জি জি, না আমি এরকম দেখছি আর কি। আমরা তো দক্ষিণ অঞ্চলে থাকি, তো আমরা দেখা যাচ্ছে যে আমাদের খুলনা থেকে সুন্দরবনের দূরত্ব খুব না, কঠিন না, যাতায়াত করা যায়। আমাদের এক্সপিরিয়েন্স আছে এটা পদ্মা সেতু হওয়ার আগের ঘটনা। বেসিক্যালি হচ্ছে মানে আপনি যে যে আর্টিস্টের কথা বলেন চুনিলাল, তো উনার সাথে কি মানে কোনো সম্পৃক্ততা ছিল জয়নুল আবেদিন স্যারের, বা ওই সমসাময়িক যে শিল্পীরা ছিলেন, ইন্ডিয়া যাওয়া, কলকাতায় যাওয়া, ওনার কলকাতায় সম্ভবত একটা যাতায়াত ছিল একটা টাইমে আর কি। তারপর পরবর্তীতে এখানে আসা, আর্টওয়ার্ক গুলো করা, বিভিন্ন সময় সমসাময়িক অবস্থা ঢাকায় বিশেষ করে। আর কি কোনো ইন্টারেস্টিং কোনো ঘটনা আছে ওনার সম্পর্কে বা ওই রিলেটেড আমাদের সাথে শেয়ার করতে চান আপনি? এমন আমরা যা মানে ওনার মাধ্যমে হচ্ছে আরো একটা ছোট একটা বই আছে, ওইটা পড়ে যতটুকু জানা যায় আর কি। আচ্ছা, বইটার নামটা যদি আমাদের রেফার করতেন। চুনিলাল দেওয়ার নামে একটা বই আছে, হ্যাঁ এক্সিবিশন নিয়ে। আমার কাছে বেশ কয়েকটা বই আছে, তো হয়তো আমি আপনাকে ছবি তুলে পাঠাতে পারি। যাক, পরে আমি ওইটা লিংক আপনাদের শেয়ার করে দিব, যদি কখনো আপনারা পেয়ে যান অনলাইনে। আপনারা যদি কোনো আর্ট এনথুসিয়াস্ট হয়ে থাকেন অবশ্যই এটা পড়তে পারেন। বেশ ইন্টারেস্টিং একটা আর্টিস্টের জার্নি, আর এখন তো আপনি সরাসরি লাইভ দেখতেছেন আর্টিস্টের জার্নি, তো ভেরি নাইস। তারপর দাদা ব্যাপারগুলো কিরকম দাঁড়ায় আমাদের সাথে যদি শেয়ার করতেন। পরবর্তীতে আপনি স্কুল ক্লাস 7 শেষ করে অ্যাডমিশন টেস্ট দিলেন, আর্ট কলেজে আপনি কথাবার্তা বললেন ময়মনসিংহে, তারপর কি হয়? নারায়ণগঞ্জে, হ্যাঁ চিটাগং এ হয়ে যায়। চিটাগং এ আমার চান্স হয়ে যায়, ওখানে ভর্তি হই। ওই তো ওখানে অনার্স করে মাস্টার্স করে পরবর্তীতে হচ্ছে রবীন্দ্র ভারতী, এখন এই জায়গায় এই অবস্থানে। ভেরি নাইস। রবীন্দ্র ভারতীতে যাওয়ার পর আপনার কাছে কি মনে হয়েছে? আপনি অলরেডি হচ্ছে একটা পার্বত্য অঞ্চলের ছেলে, তারপর আপনি সমতলে আসতেছেন, চিটাগাঙে পড়াশোনা করতেছেন, বিভিন্ন জায়গায় জার্নি করা, তারপর আবার ওইখান থেকে ইন্ডিয়ায় যাওয়া রবীন্দ্র ভারতীতে। আপনার কাছে কালচারাল কোনো ডাইভার্সিটি মনে হয়েছে, নাকি ওরা স্পেসিফিক ওদের কালচার নিয়ে আছে? এজ এ বাঙালি হিসেবে আর হয়তো আপনার কালচারাল অ্যাসপেক্ট হিসেবে আপনি কি এক্সপেরিয়েন্স করছেন কোনো ইন্টারেস্টিং বিষয়? আমার নিজের দিক দিয়ে চিন্তা করলে তো মানে অনেক পার্থক্য আছে, যেমন এভারেজ সবার দিকে চিন্তা করে অনেক পার্থক্য আছে। আবার বাংলাদেশের সাথে যদি আমি কম্পেয়ার করি, ধরেন দিল্লি অথবা হচ্ছে কি পাঞ্জাব অনেকে পড়তে যায় বড়োদাতে, তারপরে হচ্ছে কি এই যে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, তারপরে ওই যে মুম্বাই, ওইদিকে যেরকম একটা পার্থক্য মানে ওয়েস্ট বেঙ্গলের সাথে খুব একটা ওরকম দেখা যায় না আর কি। বাঙালি ওই কালচারটা তো কাছাকাছি, মানে একই বলতে গেলে আসলে। হ্যাঁ হ্যাঁ, তো মানে এটা অন্য দেশ হলেও কিন্তু ওইটা যেহেতু একসাথে ছিল পুরো বাংলা মিলে, ওই খুব বেশি ওইরকম পার্থক্য দেখা যায় না আসলে। পার্থক্য হ্যাঁ খুব বেশি দেখা যায় না, কিন্তু ওই কাজের ক্ষেত্রে কিছুটা ধরেন একাডেমিক জার্নি হিসেবে তখন ওই কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এখানে স্যাররা যেভাবে পড়ায় ওখানে যেভাবে পড়ায়, বা এখানে যেভাবে ডিসপ্লে হয় ওখানে যেভাবে ডিসপ্লে হয়, এখানে যে মূল্যায়ন করা হয় ওরকম কিছু পার্থক্য। একাডেমিক সিস্টেম তো অবশ্যই আলাদা থাকবে, কারণ একটা ইউনিভার্সিটি এক রকম কারিকুলাম সিস্টেম ফলো করে। আপনি যখন চিটাগাং ইউনিভার্সিটিতে আসলেন তখন কি আপনার কাছে মনে হয়েছে যে শহরে আসলাম পড়তেছি, আপনার যে পারিপার্শ্বিক অবস্থা তার থেকে কোনো ডিফারেন্ট কিছু জায়গা বা মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা থাকে প্রথম দিকে?
আমার মনে হয় এটা সবারই কাজ করে যারা কারণ ওখানে একটা জায়গায় বেড়ে ওঠে, তারপরে হুট করে ওখান থেকে বাইরে গিয়ে থাকা, তারপর নতুন বন্ধু বান্ধব, আর হচ্ছে বিশেষ করে চারুকলা কিন্তু আমাদের খুব কম, মানে আমাদের ইয়ে থেকে পাহাড়িদের থেকে খুব কম দেখা যায়। এখন অনেক করতেছে, এখন তো অনেক বাড়ছে। হ্যাঁ, অনেক প্রতি ইউনিভার্সিটিতে এখন 3-4 জন করে চারুকলায় পড়ে। তখনও ছিলাম আমরা 3 জন, মানে তখন আমরা আমাদের বেঁচে 3 জন ছিলাম। এর আগে অনেক কম ছিল। তো আমাদের সময় অন্য ডিপার্টমেন্টে দেখবেন যে তারা নিজেদের মতো করে থাকতে পছন্দ করে, মানে একটা সিকিউরিটি জায়গা থেকে বলেন বা একটা প্রাইভেসি আসলে লাগে, কমফোর্ট জোন লাগে আসলে। হ্যাঁ, তো ওরাও ইউনিভার্সিটি গেলে হচ্ছে কি নিজেরাই একসাথে ঘুরছে, নিজেরা খাচ্ছে, এরকম খুব বাইরে একটা কম মিশে। তো আমার তো এরকম সুযোগ ছিল না। আমার আশেপাশে সবাই হচ্ছে কি যেহেতু আবার চারুকলাটা তখন ওই সময় ইয়েতে নিয়ে আসা হয় শহরে, এই ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে মূল শহরে নিয়ে আসা হয়। তো ওই একটা জায়গার মধ্যে যারা ক্লাস নিত একদম প্রথমে আমাদেরকে তো ফার্স্ট ইয়ারে একদম দরজা বন্ধ করেই ক্লাস নিত, বাইরে যাওয়ার কোনো পারমিশন ছিল না। হ্যাঁ, বাইরে যাওয়ার কথা ছিল না। আমাদেরকে তো এরকম করে বলতো যে আমরা কি গৃহপালিত এরকম কিছু একটা, মানে বলতো আর কি যে আসলো বাইরে যাওয়ার সময় বাইরে থেকে লক করে দিয়ে যেত, আবার দুপুরে 1টা বাজে 1টায় এসে ওটা খুলে দিত, যাও দুপুরে খেয়ে আসো, 30 মিনিটের মধ্যে চলে আসতে হবে। আবার রুমে গিয়ে ইন্টারেস্টিং আর কি ঘটনাগুলো আমরা জানলাম, বেশ ভালো, বেশ মজার আর কি। আসলে এক এক জায়গায় একরকম প্রসেস থাকে। দাদা, আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে, আপনার যে মাতৃভাষা আছে, সেই মাতৃভাষায় যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন, একটা বাক্য, আর সেটার পরে যদি ট্রান্সলেট করে অবশ্যই বলতেন, এটা বেশ ইন্টারেস্টিং হতো আর কি। আশা করং যারা ভিডিও করে নিছর ব্যাকরণে গো মাগো এবং তো বাংলা হয়ে যাচ্ছে। বাংলার সাথে মিশে বাংলা। হ্যাঁ, এখানে একটা বৃহৎ জনগোষ্ঠীর সাথে যে থাকতে থাকতে যে প্রভাবটা চলে আসে, ওখানকার অনেক লোকাল যে নামগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলার কারণে। রাঙামাটি থেকে রাঙ্গামাটি হয়ে যাচ্ছে, তারপরে এই যে ডিম পাহাড়, এটা তো আলীকদম, এই নামগুলো তো সবগুলো বাইরে থেকে গিয়ে দেওয়া, এগুলো তখন লোকাল কিছু নাম আছে, এগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ওইটার আর কি, যে ওই প্রভাবটা পড়ে যায়। তো দাদা কিছু বলার চেষ্টা করছেন আর কি, একটু আমাদের সাথে যদি আবার বলতেন আর কি, শেয়ার করতেন। হ্যাঁ, যে ভিডিও বছর আজারাম বেকনি গমাগো এই বেকনি গমদালে সেয়ু আর লতে আজারাম বেকনি সেবা গমদালে ভিডিও গো দেখাবো হদাবো বেকনি কম থাকবো। এটা যদি আমাদের সাথে বাংলা একটু বলতেন, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, সবাই আশা করি ভালো আছেন, যারা দেখছেন আশা করি ভালো লাগবে, সবাই দেখছেন ভালো থাকবেন। ভেরি নাইস, থ্যাংক ইউ দাদা। খুব মানে আমরা একটু মজা করলাম, বিষয়টা যেন একটু ইন্টারেস্টিং হয় আর সবাই একটু ভালো ফিল করে আর কি। তো বেসিক্যালি হচ্ছে যে একটা শব্দ আছে যে আদিবাসী, এরকম একটা শব্দ আছে, তো এইটা আপনাদের জন্য কি মানে একটু নেগেটিভ শোনায় মেবি নাকি? না, এটাকে বেশি ইয়া করে, নেগেটিভ, এইটাতে বেশি অভ্যস্ত আর কি, অভ্যস্ত বলতে এটাতে বেশি বাংলাদেশের মানুষরা এটা বলে বেশি অভ্যস্ত। হ্যাঁ, এই অনেকে তো বিভিন্ন নাম ধরেন, পাহাড়ে থাকে পাহাড়ি বলে, আদিবাসী বলে, হ্যাঁ, জুম চাষ করার পরে জুম্মু একটা বলে, তারপরে না আসলে এটা উপজাতি শব্দটাকে অপছন্দ করে আর কি, উপজাতি ওয়ার্ডটা অপছন্দ করে বেশি। হ্যাঁ, তো বেসিক্যালি এটা বলার কারণ কি, যে রিসেন্ট আপনাদের একটা ওই যে আমরা যে জুলাই বিপ্লবটা দেখছি বাংলাদেশে রিসেন্ট, তখন আর কি অনেক ইউটিউব চ্যানেল, তখন অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল যারা এই ব্যাপারটাকে একটু হাইলাইট করছে। সো যাই হোক, এগুলা কারোর বলার দরকার নেই, এটা জাস্ট আমি নর্মালি বললাম আর কি, জাস্ট একটা প্রসঙ্গে, একটা কথার প্রসঙ্গে। তো খুব ইন্টারেস্টিং হয়, খুব গর্ব লাগে যখন বাংলাদেশের কোনো পার্সন খুব ভালো কিছু করে, ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে বা ওই স্পেসিফিক জায়গায়। এটা আসলে কোনো গোষ্ঠী, জাত, ধর্ম, বর্ণ কোনো কিছু না, এটা জাস্ট বাংলাদেশী হিসাবে রিপ্রেজেন্ট করছে, তখন এটা খুব ভালো লাগে, এটা যে কারোর ক্ষেত্রেই। সো রিসেন্টলি আমাদের বাংলাদেশে, হ্যাঁ, বাংলাদেশে যে একটা কাপ জিতলো, আপনারা সবাই জানেন অলরেডি, আমার এই হাইপটা আর কি বলার নাই, ফুটবল খেলা সবাই কম বেশি দেখে। তো ওইখানেও কিন্তু আমরা একজনকে দেখেছি যে যার অনবরত ভূমিকা ছিল। আমরা কনকচাপা চাকমা ম্যাম সম্পর্কে অনেক জানি, তারপর আমরা অনেকেই দেখছি যারা হচ্ছে আপনাদের
মানে আপনাদের আর কি সিবলিং বা ওই স্পেসিফিক জায়গা থেকে আর কি এসেছে, সো খুব ইন্টারেস্টিং হয় ব্যাপারগুলো। তো দাদা এই পর্যায়ে হচ্ছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে একজন দাদা আছেন না যে কিছুদিন আগে আর কি ইরাসমাস স্কলারশিপে গেলেন আপনার ইউরোপে পড়াশোনা করার জন্য, ওনার নামটা হচ্ছে হ্যাঁ তুফান, হ্যাঁ তুফান দাদা। ওনার সম্পর্কে যদি আমাদের সাথে কিছু শেয়ার করতেন। ওনার সাথে তো অবশ্যই আপনার পরিচিত আপনি, হ্যাঁ ওর সাথে আমার অনেক আগে থেকেই পরিচয়। ও তো জাহাঙ্গীরনগরে পড়তেন, জাহাঙ্গীরনগরে চারুকলা চিত্রকলায় সাবজেক্টে ছিল। ওখানে অনার্স শেষ করার পরে তো গত বছর মাস্টার্সের জন্য পড়তে গেল ওই অ্যানিমেশন সাবজেক্ট নিয়ে। হ্যাঁ ওর একটা পেজ আছে ওই তুফান আর্টবিন নামে। ওই পেজে ও সমসাময়িক যে ঘটনাগুলো হচ্ছে বা বিভিন্ন কালচারাল যে ডাইভার্সিটি কিছু আছে বা ওই বিষয়গুলো বা ওই গল্পগুলো বা রূপকথার এগুলো নিয়ে সে ছবি আঁকে আর কি। মানে আমাদের ক্রাইসিস বা হচ্ছে স্ট্রাগল ওই বিষয়গুলো নিয়ে ও ইয়ে করে, ইলাস্ট্রেশন করে ওই ডিজিটাল পেইন্টিং এর মাধ্যমে। বেশ ইন্টারেস্টিং হয় হ্যাঁ কাজগুলো। হ্যাঁ ও পেজ আইডিয়াটাও খুব ক্লিয়ার হয়, হ্যাঁ ডাইনামিক হয়। তো ওই সম্পর্কে আবার লিখে যে ছবিটা আঁকলো সে সম্পর্কে আবার লিখে সে ফেসবুকে এগুলো পাবলিশ করে। তো অনেক ভালো কাজ করে ও। বিশেষ করে ওর কাজ ডিজিটাল মাধ্যমে আর কি। আপনার জুনিয়র আর কি, তাই না? হ্যাঁ অনেক জুনিয়র, এজন্য পরে এই সাবজেক্ট নিয়ে সে ওই অ্যানিমেশনে পড়তে গেছে। বেশ ভালোই আর কি। না এটা খুব ভালো লাগে যে আসলে একজন মানে এমনি চারুকলা থেকে আর কি সবাই বিদেশ যায়, বা ইরাসমাসের ব্যাপারটা আসলে কি যে এটা একটু কম শোনা যায়। এটা তো খুব প্রেস্টিজিয়াস, হ্যাঁ ইউরোপে তো অনেক প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ। সো এটা খুব ভালো লাগছে যখন আমি এটা জানি ওনার পেজের থ্রুতে যে উনি এটা পাইছেন বা চারুকলা থেকে আর কি কিভাবে পাইলো। বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা আসলে। তো বেশ ভালো আর কি সব মিলে। তো মোটামুটি দাদার আসলে কাজ অনেক জায়গায় দেখা যায়, আমরা অনেক দেখেছি, বিশেষ করে স্কাল্পচার এক্সিবিশনে দেখেছি। হ্যাঁ বাংলাদেশে যে স্কাল্পচার ন্যাশনাল স্কাল্পচার এক্সিবিশন ছিল, ন্যাশনাল এক্সিবিশনে আমরা দেখেছি দাদার একটা কাজ। আমরা এশিয়ান আর্ট বিয়েনেলেও দেখেছি বেশ কিছু জায়গায় অনেক অ্যাওয়ার্ড পাওয়ার, অনেক হাই থটের প্লাস অনেক ক্লিয়ার যে একটা ইনফরমেশন আছে ওনার যে পার্সপেক্টিভ ওই জায়গা থেকে কোনো কিছু প্রকাশ করার জন্য সবকিছু মিলে। তো দাদা আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে কাজ যখন শুরু করেন তার পেছনে জার্নিটা আসলে কেমন থাকে? এটা কি মানে র্যান্ডম যেটা আসতেছে সেটা পিক করেই আপনি স্টোরি টেলিং আকারে উপস্থাপন করলেন ক্যানভাসে প্যানেল ওয়াইজ, নাকি আপনার কোনো পার্সোনাল থট থাকে আগে থেকে যে আপনি হয়তো এই জিনিসটা করবেন এভাবে? কিভাবে একজন শিল্পী কাজ শুরু করে আমাদের সাথে যদি শেয়ার করেন। প্রথম ধরেন যে একাডেমিক যেভাবে আমাদেরকে করায় স্কিলটা ডেভেলপ করানোর জন্য, পাশাপাশি হচ্ছে আমরা ইউরোপিয়ানরা যেভাবে এখানে ওই সিলেবাসটা করে দিয়ে গেছে আর কি, যে স্টিল লাইফ ফিগার ড্রয়িং কিভাবে রিয়েলিস্টিক করে করা যায়, তেল রং জল রং অ্যাক্রিলিক, তারপর পাশাপাশি হচ্ছে এখানকার ভারতীয় শিল্পকলার ইতিহাস, ইউরোপের শিল্পকলার ইতিহাস যেগুলো সিলেবাস অনুযায়ী ছিল ওভাবে কাজ শুরু করা। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো স্বাভাবিক যে একটা সুন্দর ছবি দেখলে ভালো লাগে, ওভাবে এই সবাই চেষ্টা করে যে ওই স্কিলটা যদি আমার থাকতো, আমি যদি ভালো পোর্ট্রেট করতে পারতাম, ভালো যদি ল্যান্ডস্কেপ জল রং করতে পারতাম। অনার্স থার্ড ইয়ার পর্যন্ত এগুলো কাজ করে। তো আস্তে আস্তে হচ্ছে ওই মাস্টার্সে যাওয়ার পরে যখন স্যাররা ক্লাস নেয়, যখন ওই কাজ সম্পর্কে বলে, কোনো একটা কনসেপ্ট সম্পর্কে বলে, এই ছবি আঁকার মাধ্যম সম্পর্কে আলোচনা করে, তখন ওই বিষয়গুলো চলে আসে। তখন ভাবনার জায়গাটাই বেশি প্রাধান্য পায়। ওই যে আমি আসলে শোনার পরে মনে হয় যে কয়েকদিন মানে ছবি আঁকাই ছেড়ে দিই। আমি তাহলে এতদিন যেগুলো করলাম সেগুলো কি জন্য করলাম, বা এরকম একটা প্রশ্ন চলে আসে যে এই সময় এসে এই ভাবনার জায়গাটা বেশি জোর দিতে বলে, বা কিভাবে ওইটা ওই কনসেপ্টের সাথে আবার মিডিয়াটা কিভাবে প্রাধান্য পায়, কিভাবে মিডিয়াটাকে কোন মিডিয়ায় করলে এই জিনিসটা বেশি কানেক্ট করতে পারবে আরো সহজে দর্শক, ওই বিভিন্ন বিষয় থাকে। তো তখন আবার ওই যে শুধু একটা সুন্দর ছবি আঁকা বা একটা হুবহু একটা ছবি আঁকা, ওই জিনিসটা ওই ব্যাপারটার কাজ করে না পরে মাস্টার্সে গিয়ে। তো বের হওয়ার পর তো আরো স্বাধীন, আপনি কিভাবে কাজ করবেন। এখন তো অনেকগুলো মাধ্যম আছে, ধরেন পেন্টিং এ পড়লেও অনেকে সবগুলোই করে। এই এখন যারা কাজ করতেছে ম্যাক্সিমাম আর্টিস্ট দেখবেন যে
ব্যাকগ্রাউন্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং বা স্কাল্পচার হলেও কিন্তু সব মাধ্যমেই কাজ করতে পছন্দ করে। দেখবেন সবাই এটা এটা আছে, এটা অনেক বেশি ডাইভার্সিফাইড ব্যাপারটা আসলে অনেক বেশি। একটা কোনো স্পেসিফিক মিডিয়া নেই যে এটাই সার্ভাইভ করা লাগবে, এটাই কাজ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন পেইন্টিং থেকে দেখবেন যে ভালো ভালো স্কাল্পচার করতেছে, আবার স্কাল্পচারে কেউ ভালো খুব সুন্দর পেইন্টিং বা ইনস্টলেশন করতেছে। হ্যাঁ হ্যাঁ। আবার পারফরম্যান্স আর্ট চলে আসলো, এখন অনেক আর্টিস্ট ওই পারফরম্যান্স করতেছে, যদিও আমি করি না। কনক চাপা চাকমা মেমের সাথে ব্যাপারে কি আমাদের সাথে কিছু শেয়ার করতে চান? ব্যাপারে বলতে আসলে উনাকে দেখি তো অনেকেই চারুকলায় মানে ইন্সপায়ার্ড হয়েছে। হ্যাঁ, যে প্রথমে তো ভয় লাগতো যে সাবজেক্টটা এখানে পড়বো, মানে আমাদের ওখানে তো আর্থিক দিক দিয়ে অনেকেই ওভাবে স্বাবলম্বী না বা অর্থনৈতিক দিক থেকে মানে খুব ভালো অবস্থানে নাই। তো আবার এই সাবজেক্টে পড়বে, অনেকে বলে যে এটা পড়া আর মেডিকেলে পড়া একই এই খরচ, রঙের দাম, ক্যানভাসের দাম, কাগজের দাম। তো আবার অনেক দেখলাম যে উনার নাম যেভাবে ছড়িয়ে পড়ছে বা উনি তখন যে পুরস্কার পেলো, এগুলো দেখতে দেখতে মনে হলো যে আমরা পড়লে কাজ করলে মনে হয় ভালো করবো, ওরকম একটা চিন্তা চলে আসে। তো আমরা মনে হয় আর কি এটা যে কেউ যদি মানে রাস্তায় এটা দেখায় না দেয় তাহলে ওই রাস্তায় মানে হাঁটতে খুব আসলে আমাদের, হ্যাঁ এটা ঠিক, হ্যাঁ আমাদের ভিতরে আসলে আমাদের জাতিগত জায়গার দিক থেকে আমাদের রিস্ক নেওয়ার টেন্ডেন্সিটা একটু কম থাকে, বাট সাহসটা যখন আসে আমরা একদম দুর্বার হয়ে উঠি। তো বেসিক্যালি হচ্ছে আপনার বাসা থেকে রেসপন্স কেমন ছিল যখন আপনি চারুকলায় পড়তে আসলেন প্রথম অনার্সে বা ইউনিভার্সিটিতে? তো কেমন সাপোর্ট করতো? ছবি আঁকার ক্ষেত্রে কোনো রকম বাধা দেয় নাই বা ইয়ে করে নাই। যেমন আমার আগ্রহ ছিল বলে পরে ওই যে বললাম আর্ট স্কুলে ভর্তি করাইছে, তখন এর আগে কিন্তু আমাদের গ্রাম থেকে কেউ ওইরকম আর্ট স্কুলে যে পড়বে বা ওখানে গিয়ে আর্ট শিখবে ওই ব্যাপারটাই ছিল না। তো আমি মনে হয় প্রথমে আমার গ্রাম থেকে গিয়ে ওখানে আর্ট স্কুলে ভর্তি হয়েছি আর কি, কারণ গ্রাম থেকে আবার শহরে গিয়ে কে স্কুল মানে ক্লাস একদিন কে ইয়ে করবে। আমাদের তো গ্রামে হচ্ছে কি সারাদিন যেত ওই যে গাছের উপরে মাছ ধরতে, এগুলো পাহাড়ে পাহাড়ে ঘুরতে, এইগুলোতে সময় চলে যেত। আবার ওখানে শহরে গিয়ে আবার সপ্তাহে একদিন করে কে ক্লাস করবে এরকম। আসলে হ্যাঁ, তো পরে ওখানে ভর্তি হওয়ার পরে তো মনে হলো যে না এই সাবজেক্টে পড়া যেতেই পারে। তখন তো পরে জানলাম যে ইউনিভার্সিটিতে চারুকলা বিষয় আছে, এটা পড়া যায়। না আসলে নিজের জায়গাটাকে পাকাপোক্ত করার মাধ্যমে আসলে একটা জিনিসের বিষয়টাকে আসলে বোঝা যায়। তো বেসিক্যালি হচ্ছে আমরা যে রিলেটেড কথাবার্তা এখন বললাম, একটা আর্টিস্টের আসলে জার্নিটা মানে খুবই কমপ্লিকেটেড থাকে একটা জায়গায়, বা অনেক বেশি পরিমাণে স্ট্রাগল ফেস করা লাগে, অনেক পেশেন্স রাখা লাগে নিজের ভেতরে, তো দেন একটা ভালো সাকসেসফুল মুভ বা কোনো কিছু দেখা যায়। তো দাদা কিন্তু সেই সার্ভাইভিং পার্টটাই কিন্তু আমরা সবসময় দেখতেছি, বা দাদা যেভাবে বলতেছে, একটা তো প্রথম ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এখনো চলতেছে ওইটা স্টিল নাও, এটাই হচ্ছে সব থেকে সেলুট দেওয়ার মতো, সব থেকে রেসপেক্টফুল জায়গা যে দাদা যেটা নিজের ভেতরে অ্যাবজর্ব করছে, দাদা কিন্তু ওইটা নিয়ে টিকে থাকার চেষ্টা করতেছে। সো এরকম না যে নিজের অস্তিত্বটাকে বিলীন করে দিলাম। হ্যাঁ, নিজের শিল্পের মাধ্যমে নিজের যে একটা স্পেস আছে, জাতিগত জায়গা আছে, সেটাকে যেমন প্রকাশ করতেছেন, সেম টু সেম নিজের ব্রেড এন্ড বাটার কিন্তু আর্টের থ্রুতে উনি করতেছে ফুল টাইম আর্টিস্ট হিসেবে। সো বেশ ইন্টারেস্টিং ব্যাপার, এটা খুব সেলুট দেওয়ার মতো একটা ব্যাপার। কারণ আমরা দেখি যে মোস্ট অফ দ্য কেসেস এরকম অনেকে থাকে না যারা চারুকলায় পড়তে আসে, হয়তো বা তারা অন্য কোনো বিষয়ের সাথে মাস্টার্স মার্চ করে অন্য জায়গায় মুভ করতেছে, এটা সেটা করতেছে। সো আলটিমেটলি লাস্ট অব্দি টিকে থাকাটাও বেশ কমপ্লিকেটেড হয়ে যায়। এটার জন্য দাদা আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আর এই তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার। কিংবা নেপাল কোন দিকে জানিয়ে গেছিলেন এটা বলছিলাম। তো আমার ওই জার্নিটা অনেক স্মুথ হয়, মূলত আমার কিছু খুব ক্লোজ ফ্রেন্ড ছিল স্কুলের, আর আমরা কিছু কলকাতার কিছু বন্ধুরা ছিলাম, আমরা সবাই মিলে আর কি সিকিমে যাই। 2023-এর একটা ট্যুর ছিল। তো ওইখানে আমি বেশ কিছু বিষয় দেখি যেটা আমার কাছে খুব দারুণ লাগে, আর এটা আসলে এভাবে হওয়াটা উচিত। কারণ একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মানুষের একটা অস্তিত্ব থাকে। আমার ক্ষেত্রে আমার একটা অস্তিত্ব আছে, আমিও মাইনরিটি, আমার একটা অস্তিত্ব আছে। তো আমি চাবই আমার অস্তিত্বর লড়াইটা টিকে রাখার জন্য আমি যে স্পেসে থাকি বা যাদের সাথে আমি থাকতেছি, এটা খুব স্বাভাবিক একটা কমন ব্যাপার। তো ওইখানে যে ব্যাপারটা দেখলাম, ওইখানে আমি একজনের সাথে ইন্টারভিউ করেছিলাম, আমি ইন্টারভিউর লিঙ্কটা আমাদের এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেন সবাই হচ্ছে ওই ওই রেকর্ডিংটাও দেখতে পারে। ওটা খুব দারুণ। ওইখানে আপনার মতোই একজন ছিলেন, কিন্তু উনি ছিল সিকিমের। তো উনি খুব ভালো আর কি বলে যে সব হিস্ট্রি সবকিছু মিলে মেজরিটি মাইনরিটি অনেক ফ্যাক্টর আর কি।
তো মূলত সিকিমে আমি যখন যাচ্ছি তখন আমার পাসপোর্টে আলাদা সিল দেওয়া হচ্ছে, ওইটা আলাদা একটা স্পেস রিজার্ভ অবস্থায় আছে, ইন্ডিয়ারই পার্ট। তারা ইন্ডিয়ার সাথে থাকতে চেয়েছে, তারা মাইগ্রেট হয়ে নেপাল, তারপর আপনার মানে ওই বরাবর আর কি, ওই বরাবর আর কি অবস্থা, যে যতগুলো লোকেশন আছে, জিওগ্রাফিক্যাল লোকেশন, এখান থেকে আর কি তারা আসে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে সিকিমটা অনেক সংরক্ষিত এলাকা। একজন ট্রাভেলার ওখানে যাচ্ছে, একজন এখানে ভ্রমণ করতেছে, তারা তাদের খুব সুন্দরভাবে যত্ন করতেছে। আছে হোমস্টে, আছে অনেক দারুণ, খুব ফ্রেন্ডলি ভাইব, কালচারাল অনেক ফ্যাক্টর আছে, খুব মানে খুব মিষ্টি একটা জায়গা, খুব দারুণ ন্যাচারাল সবকিছু আর কি, খুব সুন্দর। সো ওরকম আমাদের বাংলাদেশে যদি এটা হয় বা হতো, তাহলে বিষয়টা হয়তো বা একটু ডিফারেন্ট হতো। বা আমাদের বাংলাদেশে অনেক পর্যটকই আছে, আমি যখন বান্দরবন অনেক জায়গায় যাই তখন আমি দেখি যে জায়গাগুলোকে যে সুন্দর করে গুছিয়ে রাখা উচিত। আমি পাহাড়ে যাচ্ছি, পাহাড়ে গেলাম, খাইলাম, ফেলে দিলাম, এটা ওটা নোংরা করলাম, চলে আসলাম। অনেক মানুষ হচ্ছে এরকম ব্যাপারগুলো দেখা যায়। তো এটা সত্যি কথা যে আসলে কোনো জায়গায় থেকে আসলে ওই জায়গার অবস্থানকে আসলে ডিস্টার্ব করাটা উচিত না, নেচার হোক, মানুষ হোক, এনি কাইন্ড অফ হ্যাঁ, থিংস আর কি। সো আপনি ধরেন এটাই হচ্ছে একদিনের জন্য ব্যাপার। গেলেন, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু যারা ওখানে আছে কিন্তু ওদের জন্য হচ্ছে কিন্তু পুরোটা হয়ে গেল আর কি, এক্স্যাক্টলি, যে আপনি একদিনে যে এক্স্যাক্টলি, কর্মকাণ্ড গুলো করলেন ওখানে। যেমন অবশ্যই, আমি ওই অবশ্যই। বলি যে বান্দরবানের ক্ষেত্রে যেটা হয়, যে হয়তো অনেকে এই ওখানে প্লাস্টিক ফেলে দেয়, হচ্ছে কি বিভিন্ন হুম, চিপসের প্যাকেট মানে এগুলো ময়লা করে, যার কারণে ওরা তো পুরোটা পাহাড়ে যারা থাকে, ওরা তো পুরোটা সবকিছু হচ্ছে কি ওখানকার ক্লিন প্রকৃতির করে। উপর নির্ভর বেশি। হুম, হুম, হুম। ওরা সবকিছু হচ্ছে সংগ্রহ করে, একদম পানি থেকে সবকিছু সংগ্রহ করে। আহ এটাও আসলে ওরকম সংরক্ষণ করে রাখা যেতে পারতো, অথবা এটা দেখা যাচ্ছে যে এটাকে নিয়ে হয়তোবা সরকার আর অন্যভাবে ভাবতে পারতো। কারণ অনেক দেশের হচ্ছে যে পর্যটন খাত যেটা আছে সেটা অনেক স্ট্রং, হ্যাঁ, বা ওই জায়গাটার দিক থেকে আসলে এই বিষয়টা অনেক বেশি পরিমাণ ভূমিকা পালন করে। কারণ একটা যে বিজনেস গ্রোথ আছে বা জিডিপি ইনকাম আছে, সবকিছু আর কি ওরকম সবকিছু মিলে আর কি কাজ করে। তো সব জায়গায় সবকিছুর আর কি গুরুত্বটা আসলে বিচার বিশ্লেষণ করা উচিত যদি একটা দেশের ওভারঅল ডেভেলপমেন্টের কথা আমরা চিন্তা করি। ওকে, সো অ্যাজ এন আর্টিস্ট হিসেবে যখন আপনি একটা প্রতিষ্ঠানে আসতেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য, বা ওই জায়গার দিক থেকে প্রাইমারি স্পেসে আসলে কি কি প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল আপনার, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। মনে করেন যে দেখা যাচ্ছে যে আমি আমার অনেক ফ্রেন্ড সার্কেলকে দেখেছি যে তারাও এসেছে হয়তো বা পার্বত্য অঞ্চল থেকে পড়াশোনা করতে। তো ওরকম জায়গার দিক থেকে আপনি কেমন বিষয় ফেস করেছেন সাধারণত? কোনো বিশেষ কিছু আমাদের সাথে কি শেয়ার করতে চান, বা আপনার স্ট্রাগল, আপনি এনি কাইন্ড অফ ইনফরমেশন। যে ওই এখনো ঢাকায় আছি, এখনো এখানেই আছি, কাজ করছি। মাঝখানে একটা স্কুলে ছিলাম। পরে দেখলাম যে এটা কাজের একটু হ্যাম্পার হচ্ছে আমার কাজ। স্কুলের জন্য আমার কাজটা আমি ঠিকমতো হয়তো সময় দিতে পারছি না। তো যার কারণে আমি স্কুলে চাকরিটা ছেড়ে দিলাম। এখন মানে একেবারে বেকার, আবার একেবারেই শিল্পী, ফুল টাইম এরকম একটা শিল্পী, জায়গার ফুল মধ্যে টাইম আছি। বেকার, হ্যাঁ। হ্যাঁ, ফুল টাইম। এখানে ধরেন অনেকে জিজ্ঞেস করে যে আপনি কি করেন? আমি বলি যে ছবি আঁকি। আরো কি করেন? মানে এছাড়া আর কি করেন? মানে হ্যাঁ, এখনো ছবি আঁকাটা এখনো এখানে মানে পেশা হিসেবে অনেকেই নিতে পারে না আরকি। মানে ছবি আঁকার পাশাপাশি আর কি করে? মানে কোনো আচ্ছা, ফিক্সড কোনো ইনকাম আছে কিনা? হ্যাঁ। মানে তো যাই জি, হোক, জি, জি, আসলে এটা সেজন্য খুব ডিফিকাল্ট আসলে আমাদের বাংলাদেশের কনটেক্সটে। আসলে আমি এইটা এখন পর্যন্ত বুঝি না যে একজন ছেলে বা একজন মেয়ে চারুকলার জন্য প্রস্তুতি নিবে, যে সে কেন প্রস্তুতি নিতে পারবে না, বাবা মা এটা কেন মনে করে, বাবা এটা কেন মনে করে না যে তাকে প্রস্তুতি নিতে দেওয়া উচিত। হ্যাঁ, খুবই ওই আসলে তো হ্যাঁ, কমপ্লেক্স ব্যাপার, ঠিক আছে। হয়তো বা এই জন্য মানসিক মানসিক পারিপার্শ্বিক পরিস্থিতি আসলে প্রত্যেকটা জিনিসের জন্য খুব জরুরি, ইম্পর্টেন্ট। আপনি যখন প্রথম হুম। চারুকলায় আসেন ঢাকা এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, তখন কি আপনি কোনো প্রতিবন্ধকতা ফেস করেন যে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আপনি নিজের, বা কোনো কিছুর হ্যাঁ, সমস্যা হচ্ছে? আ আমাদের হচ্ছে বাংলাদেশ তো একটা সেটা আ মেজরিটি হোক, মাইনরিটি হোক, যে সার্কুলার সাবজেক্টটা সবাই ওভাবে অ্যাকসেপ্ট করতে পারে না, বা হ্যাঁ, বিভিন্ন চারুকলাও শুধু আমার, মাইনরিটি বাংলাদেশে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার গোটা, ক্ষেত্রে না এটা। হ্যাঁ, আচ্ছা, আপনি আচ্ছা, বাঙালি হলেও এটা আপনার ক্ষেত্রেই আমার মনে হয় এটা এক্স্যাক্টলি, আপনি এক্স্যাক্টলি। অনেকের জন্য ফেস করছে এটা। কিভাবে এটা মানে এখান থেকে বের হয়ে কি করবা, বা এটা কিভাবে ইয়ে করবা? এটা একটা তো কাজ থাকেই, মানে ফ্যামিলি বা কোন সাবজেক্টে পড়ো বা চারুকলায় বললে একটু অন্যভাবে ইয়ে করে। আচ্ছা, আচ্ছা। যাক, তখন সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। এটা হয়তো বা সময়ের সাথে, সাথে এটা মানে চেঞ্জ হবে, হ্যাঁ। আমার মনে হয় যে একটা আসবে ধীরে, ধীরে। তো এখানে অনেকেই ভালো কাজ করে, যেমন আ ওইভাবে কিন্তু ভালো জায়গা, যেরকম জায়গা তৈরি হওয়ার কথা ওইরকম হয়নি। কিন্তু অনেকে ভালো হয়নি। কাজ করে। মানে হ্যাঁ, আমরা তো দেখি অনেক আর্টিস্ট কাজ করছে, অনেক ভালো, ভালো কাজ করে, বা তার যে আপনার, জায়গায় থাকার কথা সে জায়গায় হ্যাঁ, হয়তোবা
হ্যাঁ, ওই ওগুলোর জন্য যেতে পারছে না। তো আমাদেরও আছে যে এই আর্থিক একটা ব্যাপার, যে ওখানকার ছেলে একটা এসে পড়াশোনা করবে, চারকুলাতে একটা খরচ। যেমন আমার মা একটা মানে তৃতীয় শ্রেণীর কর্মচারী ছিল পরিবার পরিকল্পনায়। তো আমার বাবা হচ্ছে কি আমাদের কিছু জায়গা জমি আছে, ওগুলো দেখাশোনা করতো। একটা মুদি দোকানও ছিল একসময়, ওখানে বসতো। তো এভাবে এগুলো করে মানে একজনকে চারুকলা পড়ানো খুব ডিফিকাল্ট হয়ে যায় আরকি। তারপরে ওখানে টিউশনি করে বা চিটাগং এ এভাবে স্কুল আর্ট স্কুলে সময় দিয়ে ওভাবে একটু নিজের খরচটা তৈরি করতে হতো। তারপরে একটা আমাদের ভাষার একটা সমস্যা, যেমন আমি এখন ওভাবে অনেক সময় ভুল মানে উচ্চারণ করি আরকি। কারণ এটা তো আমার ভাষা না। আমার মাতৃভাষা তো হচ্ছে চাকমা। তো যার কারণে যেমন আপনি ইংলিশ বলতে গেলে আপনার হয়তোবা ওইরকম সমস্যাটা হতে পারে। মানে মানে তো আমিও এটা ভাষাটা একটু সমস্যা ছিল। যখন আমরা স্কুলে ছিলাম আমাদেরকে বোঝানো হতো যে আমাদের ভাষায়, আমরা হয়তো মুখস্থ করতাম হচ্ছে বাংলাটা। তো আমাদের তো পরবর্তীতে হচ্ছে কলেজে হচ্ছে কি ওখানকার একটা, তো আমাদের একটা ভাষায় একটা প্রভাব থাকে আরকি। ওই টোনটা চলে আসে। তো এটা এটা তো নিয়ে ওইটার একটা সমস্যা ছিল যে নতুন আচ্ছা, ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে। তো আস্তে, আস্তে এটা মানে ঠিক করানো মানে চেষ্টা করা, আ একটু মানে কিভাবে আরো সুন্দর করে বলা যায়। তারপরে কাজের কাজ তো আছে। কাজের প্রতি সময় দেওয়াটাও একটা মানে বড় বিষয়। যদি ঠিকমতো আমি কি করব? সারভাইভ করতে না পারি, আমি কিভাবে কাজ করব? আ এক্সাক্টলি। উম আসলে মানে শিল্পকর্ম তো আ আ সৃষ্টি করা তো, যদি আমার মনটাই ঠিক না থাকে, আ তাহলে আমি এটা কিভাবে আসবে আমার মানে এক্সাক্টলি। ক্রিয়েটিভ কিছু ধারণা কিভাবে আসবে? তো এই বাধাগুলো ছিল। এই বাধাগুলো ছিল ১ম এ। তো আ পরবর্তীতে আমার মনে হয় যে আস্তে, আস্তে ঠিক হয়ে যায়। যেমন আমি এখনো আ কাজ করছি। আমার এখন টুকটাক সমস্যা হলেও কোনো সমস্যা হচ্ছে না আসলে। এই। তো আমার মনে হচ্ছে কাজ থাকা বলে আরকি। ওইটাই মনে হয় বিশাল কিছু কাজ করে পরবর্তীতে। মানে একসময় না একসময় হয়তো দেরিতে, হয়তো আ উম আগে। আমাদের একজন স্যার বলতো, অলোক স্যার, যে কোন একটা বাচ্চা জন্ম হওয়ার পরে কেউ হচ্ছে তাড়াতাড়ি হাঁটতে শুরু করে, কেউ একটু আ পরে হাঁটতে শুরু করে। কিন্তু সবাই শেষে গিয়ে হাঁটে। তো ঐরকম মানে একটু কোনো কিছু জিনিসের প্রতি হচ্ছে লেগে থাকা। তো আমি এটা ভালো যে আমি চিটং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো, ভালো শিক্ষক পেয়েছি, যেমন অলোক রায় স্যার, দালিয়াল মামুন স্যার। উনি এখনো আমাদের আমি এখন কাজ করি। আমি মনে করি যে আমরা আজকে বের হলাম অনেক বছর হলো। প্রায় ৮ বছর। ইউনিভার্সিটি লাইফ শেষ হলো। হ্যাঁ, ৮ বছর। তো এখনো মনে করি যে আমি উনার আ মানে ক্লাস উনি এখনো আমাকে ক্লাস করায় আরকি। আমার এটা মনে হয় দেখলে কাজ নিয়ে কথাবার্তা বলে, কাজগুলো কিরকম হতে পারে আরো, মানে এগুলো এখনো বলে আরকি আমার স্যাররা। তো এটা একটা সুবিধা ছিল আমার জন্য। আ পরবর্তীতে হচ্ছে ওখানে রবীন্দ্রভারতীতে গিয়ে ওখানেও হচ্ছে ভালো শিক্ষক পেয়েছি। অ্যা নিখিল স্যার, অনিন্দ্য স্যার, আ এখনো যোগাযোগ হয় উনাদের সাথে। তো এরপরে এখানে এসে এই তো কাজ করার চেষ্টা করছি। আমি জানি না কয়দিন অনেকে জিজ্ঞেস করে যে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার মনে হয় যে আর্টিস্টের মনে হয় না ওরকম ভবিষ্যৎ কোনো পরিকল্পনা থাকে। মানে বর্তমানটাই মনে হয় ভবিষ্যৎ। মানে বর্তমানে এক্সাক্টলি। কাজ করে আর্টিস্টের বর্তমানে আসলে কাজ প্রত্যেকটা করা, কাজই হচ্ছে তার ভবিষ্যৎ। এক্সাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। বর্তমানে যে কাজটা করছে ওইটাই হয়তোবা ভবিষ্যৎ প্রত্যেকটা মানে কিছু একটা শিল্পকর্মেই হচ্ছে তার ভবিষ্যৎ হ্যাঁ, লেখা থাকে আসলে। হবে। প্যানেল, গল্প। এটা আরকি। এটাই আমার ছোট একটা জার্নি, মানে এটাই। যাক, দাদা আর খুব ডিপ কাজ ডাইভিং একবারে বলে দেওয়ার চেষ্টা করলেন। তারপর আমি কিছু বলবো। আমাদের এক ফ্রেন্ড ছিল রাসেল নাম, ওর সাথে হচ্ছে আমরা যখন কথাবার্তা বলতাম, মিশতাম বেশ। ওদের একটা আলাদা কমিউনিটি ছিল ইউনিভার্সিটিতে, মানে আমাদের হু, হু। ইউনিভার্সিটিতে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ওকে দেখে যেটা ফিল হয়েছে যে ও মানে নিজেদের ভিতর থাকতে একটু পছন্দ করে। এটা কি আপনার ভিতরেও ছিল, বা এটা কি আদৌ হয় যে আ সমতলে যখন আপনি আসলেন পড়াশোনা করতেছেন তখন নিজেদের এটা কমিউনিটি মেক্সিমাম মানুষ মেক্সিমাম ক্ষেত্রে হয়। কিন্তু আমার ক্ষেত্রে ছিল না। আমি কিন্তু হয়তোবা সাবজেক্টটা চারুকলা বলে ছিল না হয়তোবা। মানে এই হ্যাঁ, ওখানকার মানুষগুলোর সাথে বন্ধু-বান্ধব গুলো যাদেরকে মানে হ্যাঁ, পেয়েছি আরকি। মানে সবাই খুব মানে মানে এবং এই যে সিনিয়র যারা রাজীব দ্বারা, মানে সবাই খুব মানে স্নেহ ভালো ছিল। করত। মা হ্যাঁ। তো অনেকে হচ্ছে কি এটা একটা জায়গা থেকে এসে মানে হুট করে একটা জায়গায় ইউনিভার্সিটিতে এতগুলো স্টুডেন্টের সাথে মানে মিশে যাওয়া, ওরা হচ্ছে কি একটা আলাদাভাবে থাকতে পছন্দ করে আরকি। পছন্দ করে বলবো, এটা একটা পরিস্থিতি বলা যায় যে আ হ্যাঁ, হ্যাঁ, ওরা ওখানে কিভাবে ছিল বা কিগুলো সমস্যাগুলো মুখোমুখি
হয়েছে এটা, মানে ওটা খুব মানে আপনি ভালো করতে গেলে ওইটা হয়তো বা একটা সন্দেহ থেকে যায় আর কি। মানে এটা আমি ওভাবে হয়তোবা একদম সরাসরি আমি হ্যাঁ, বলবো না। মানে আমার কাছে এটা মনে হয় আরকি। তো এটা নিজেদের মধ্যে থাকতে বেশি পছন্দ করে এটা সবার এরকম ক্ষেত্রে হয়তো কমফোর্ট জোন যার যেভাবে হ্যাঁ, যেভাবে যে বড় কমফোর্ট হয়। জোনটা। হ্যাঁ, আপনি হ্যাঁ। যখন হ্যাঁ আপনার বাবা মা যখন জানলো যে আপনি চারুকলায় পড়াশোনা করবেন বা অলরেডি করতেছেন, তখন তারা কি মানে এটা নিয়ে কোনো আক্ষেপ প্রকাশ বা কোনো না, জটিলতা না, কখনোই হয়নি? আচ্ছা, না। তারা অনেক খুশি ছিল যে আমরা আপনি আমা চারুকলায় পড়তেছেন এমন আমার কিছু। কোনো সমস্যা ছিল না। আমার আচ্ছা, বড় ভাই দাদা উনি হচ্ছে কি চাইছিল আমি এই সাবজেক্টে পড়ি আসলে। আমি হ্যাঁ, এখানে পরীক্ষা এই সাবজেক্টে পরীক্ষা দিই আমি। আমি নারায়ণগঞ্জ থেকেও আমি ফর্ম নিছিলাম। আ মানে হুম, হুম। চিটাগং এ যদি অন্যান্য ইউনিভার্সিটিতে না হয় আমি ওখানে মানে এই নারায়ণগঞ্জ আর্ট কলেজে ইয়েতে পড়বেন আর কি, কোনো স্পেসিফিক কারণ ছিল? আমি আমি জানি না। কিন্তু আমার মনে হয় যে আমার ক্ষেত্রে চিটাগংটাই ঠিক আছে। একদম আমার ও বাড়ি কাছে, আমার বাড়ি এক্স্যাক্টলি। কাছে এবং হচ্ছে কি আমি যে ২ জন শিক্ষকের নাম বললাম, মানে হুম, তাদেরকে আমি সরাসরি শিক্ষক হিসেবে অন্য জায়গায় হলে আমি তাদেরকে পেতাম না। এক্স্যাক্টলি। খুবই দারুণ একটা ব্যাপার। অলরেডি অনেক স্টুডেন্ট থাকে যারা হয়তো অ্যাডমিশন টেস্ট দিচ্ছে বা দেয় সাধারণত। তারা দেখেন একটা জিনিস চিন্তা করে যে আগ্রহটা আপনার নিজের থাকা লাগবে, বাবা-মাকে আপনার বোঝানো লাগবে। আর তারা যদি না বোঝে তাদের বোঝানো লাগবে। এই পডকাস্ট আপনারা দেখেন বেশি, বেশি করে আর বাবা-মার সাথে শেয়ার করেন যে একজন মাইনরিটি বা দাদা কিভাবে টিকে আছেন ঢাকা শহরে ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে নিজের জীবনযাপন পরিচালনা করতেছেন। চিটাগাং ইউনিভার্সিটি পড়াশোনা করছেন, সো ওনার কত বড় দীর্ঘ সময় ছিল। তো আমরা স্টেপ বাই স্টেপ সবই জানবো। তার আগ পর্যন্ত আপনার কমেন্ট বক্সে জানান পডকাস্টটি কেমন লাগছে। সে সাথে হচ্ছে দাদা যদি কোনো কাজ বা কিছু সম্পর্কে দেখতে চান শিল্পকর্ম, সরাসরি আমি লিঙ্ক দিয়ে দেওয়ার ট্রাই করবো। আপনার সেখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন। দাদা তো নিশ্চয়ই কোনো ওয়েবসাইট আছে, তাই না? হ্যাঁ, আপনি আছে। অবশ্যই আমাকে আপনার ওয়েবসাইটে শেয়ার করে দিবেন। যারা দেখতে চাচ্ছেন বা পছন্দ করতে চাচ্ছেন তার কাজগুলো অবশ্যই দেখে আসতে পারেন। ইন্সপায়ারেশন পাওয়ার জন্য অ্যাজ এ সেম টাইম যদি কেউ কালেকশনেও রাখতে চান। তো দাদা আমি বলতে চাচ্ছিলাম যে যখন একজন আর্টিস্ট বেড়ে ওঠেন তার এক্সপেরিয়েন্স তার জার্নি অনেক দীর্ঘ হতে থাকে। তো আপনি অনেকগুলা অনেক মানে ভালো, ভালো মানের শিল্পকর্ম প্রদর্শনী করেছেন। আপনার শিল্পকর্ম অনেক লাশগুড়িয়মে ছিল। আমরা ন্যাশনাল আর্ট এক্সিবিশন, কালচার এক্সিবিশন অথবা আমরা হচ্ছে সরাসরি এশিয়ান আর্ট বিএনএল দেখতে পারি। অনেক জায়গায় আপনি ভালোভাবেই সম্মাননা পেয়েছেন আরকি একটা আপনার পেইন্টিং এর থ্রুতে, স্কাল্পচার এর থ্রুতে। আমরা দেখেছি যে আপনি বিশ্বজিৎ গোস্বামী স্যারের সাথে হচ্ছে কাজ করেছেন আরকি দীর্ঘ হুম, লং হুম। টাইম প্রজেক্ট কোভিড এর সময়। সো এই যে শিল্পকর্মগুলো আপনি উপস্থাপন করেন এর পেছনে আসলে আপনার চিন্তা ভাবনাটা কিভাবে কাজ করে আমাদের সাথে যদি শেয়ার করতেন অ্যাজ এন আর্টিস্ট হিসেবে? উম কলকাতা থেকে আসার পরে আ হ্যাঁ, এখানে এই বিশ্বজিৎ দার যে প্রজেক্টটা ওই যে বৃহত্তর যে আর্ট ফাউন্ডেশন আছে হ্যাঁ, ওখানে হচ্ছে যে হোমার প্রজেক্ট নামে একটা প্রজেক্ট ছিল। তখন কোভিড এর মধ্যে হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, তখন আমি ওখানে ইয়ে করি মানে এপ্লাই জন্য নাকি ১৫ জনকে সিলেক্ট করা হয়। যে মেন্টর থাকবে। আমি মেন্টর হিসেবে হচ্ছে গিয়ে যে মামুন স্যার, তারপরে হচ্ছে মাহবুব ভাই আর হচ্ছে উনারা ছিল। আ আর বিশ্বজিৎ দা ৩ জন আ ছিল। তৌশিকদার সাথে মানে সরাসরি কাজ করার সুযোগ হয়। তো আমি তো পেইন্টিং বেশি পছন্দ করতাম আরকি। মাত্র তো তখন কলকাতা থেকে আসি। ওই একাডেমিক এর একটা প্রভাব ছিল মানে কাজের মধ্যে। আচ্ছা। মানে হুম, হুম। সবকিছু মানে করতে গেলে মনে হয় যে এটা যেভাবে আছে ওভাবে এঁকে ফেলি। মানে হ্যাঁ, হ্যাঁ। এই ওইটা মনে হতো। তো মেন্টররা যারা আছে বলল যে, "তুমি তো পেইন্টিং করো। এই কমফোর্ট জোন থেকে একটু বের হয়ে গিয়ে তুমি তোমার কাজটা একটু অন্যভাবে করার চেষ্টা করো।" তখন আমি চেষ্টা করেছি একটা ইনস্টলেশন দাঁড় করানো। আ এই বুঝতে তো পেরেছি। ওখানে তো একটা কনসেপ্ট নোট দিতে হয়। আমি কি করতে চাচ্ছি, কেন করতে যাচ্ছি বা ওইটা ভিডিও কলের মাধ্যমে জানাতে হয়। তো পরে হচ্ছে কি আমি কিছু প্রথমে আমার ভাবনাটা বললাম যে তখন এটা বিষয়টা ছিল সাজেক যে এখন সাজেক যে টুরিস্ট স্পট আছে রাঙামাটি। হুম, হুম। ওই সাজেকের বিষয়টা নিয়ে। ওই সাজেক হওয়ার আগে কিন্তু ওখানে আমি যেটা বললাম যে কাপ্তাই বাঁধ এর পরবর্তীতে বিভিন্নভাবে কিন্তু মানে ওই কাপ্তাই বাঁধটাও কিন্তু উন্নয়নের একটা অংশ। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু হচ্ছে কতগুলো মানুষের ক্ষতিগ্রস্ত হলো এটা কিন্তু অনেকে জানে না। তো ঠিকই হচ্ছে কি সাজেকটাও এরকম। সাজেকটাও হচ্ছে কি একটা আ টুরিস্টরা যাবে, ওখানে আনন্দ করবে, মজা করবে। বা একটা ওখানকার একটু মানে উন্নয়ন হবে, ওখানকার লোকজনগুলো আ ওখানে চাকরি করবে বা ব্যবসা ইয়ের তৈরি হবে। এরকম একটা জায়গা থেকে করা।
কিন্তু ওইটার পেছনেও কিন্তু এটা যে পরিবেশের উপরে কিরকম প্রভাব পড়ছে বা ওখানকার যারা গ্রাম ছিল লুসাই বা ত্রিপুরারা ওরা ওই সাজেক জায়গা ছেড়ে অন্যদিকে যেতে কিভাবে বাধ্য হলো। এখন আপনি এখনো সাজেকে গিয়ে দেখবেন একটা কৃত্রিম ভাবে গ্রাম একটা তৈরি করা আছে যে আপনি লুসাইদের পোশাক পরে ছবি তুলতে পারবেন যে কেউ হয়তো এখানে 50 টাকা 100 টাকা দিয়ে ওকে ছবি তুলে কিন্তু মানে মজা করে ফেসবুকে দেয় কিন্তু যারা আসলে লুসাইরা ওখানে ওই পোশাকগুলোর যারা অরিজিন, হ্যাঁ। আসল বা যারা হচ্ছে কি ওই হ্যাঁ অরিজিন বা যারা ওই গ্রামেরই থাকার কথা মানে তারা কোথায় গেল ওই ওই গল্পটা হয়তো বা সেভাবে কেউ জানে না। তো আমার এটার উপরে একটা আমার ওই বৃহত্তের প্রথম প্রজেক্টটা ছিল। তো আমি ইনস্টলেশনে ওই যে 3টা ফিগারের মতো খালি পোশাক থাকে ওই যেখানে ফিগার ছাড়া যে পোশাকটা আছে মানুষটা নেই এটার একটা ভাবনা থেকে এবং হচ্ছে কি ওই পোশাকটা সাদা কাপড়ের মধ্যে করে এটা মানে একটা আমার কাছে এটা ক্যানভাস তো ওইটার উপরে সেলাই করে করে ওই যেগুলো বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় ওই অবজেক্ট গুলো আঁকি ওখানে লেকের ম্যাপটা হচ্ছে তারপরে আমাদের আছে বাড়িটা তারপরে রংরাং যে পাখি ধনেশ পাখি বলেন আপনারা আমরা রংরাং বলি এটা অনেক সময় এক সময় দেখা যেত এখন আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে কম দেখা যায় খুব তো এটা দাঁড় করাই আর কি ওইটাই প্রথমে আমার পেন্টিং এর বাইরে গিয়ে ওইরকম একটা প্রজেক্ট ছিল অনেকজনেরই আমি ওখানকার সহযোগিতা পেয়েছি পরবর্তীতে আমি জানি না আপনি দেখছেন কিনা ওইটা বেঙ্গলে হয় মানে শোটা তো ওই কাজটা আবার বেশ কয়েকটা জায়গায় আর এক্সিবিট হয় যেমন ওই কাজটা কিন্তু ওই বৃহত্তর কাজটার পরে আমি আরো কিছু পরে অ্যাড ক্যানভাসের মধ্যে আমি ড্রয়িং করি মানে ওদের সাথে মার্চ করে ইয়ে করা ডিসপ্লে করার জন্য তো ওইটা পরবর্তীতে হচ্ছে নবীন সিলেক্ট হয় নবীনের পরে আবার এটা শ্রীলঙ্কায় ডিসপ্লে হয় কলম্বো স্কোপে আর শ্রীলঙ্কার পরে ওইটা এখন আবুধাবিতে ওটা ডিসপ্লে হচ্ছে ওই একই কাজ মানে চারটা জায়গায় মানে ডিসপ্লে এটা কি আপনি করছেন নাকি আপনার মানে বৃহত্তের থ্রুতে হচ্ছে আর কি? না বৃহত্তর থ্রুতে তো প্রথমেই হয়ে গেল এরপরে হচ্ছে কি আমাকে ওই নবীনে আমি এটা সিলেক্ট হয় নবীনে সিলেক্ট হওয়ার পরে তারপরে আমি ওইটা জানতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে সবার উদ্দেশ্যে যে মানে যখন একজন আর্টিস্ট হচ্ছে একটা কাজ ডিসপ্লে করতেছে তো এটা কি মানে তার খরচে হচ্ছে নাকি প্রতিষ্ঠানের স্পন্সরে হচ্ছে? ও আচ্ছা না সবকিছু ওনাদের খরচেই হচ্ছে মানে ওনাদের কাজ এখান থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা আর শ্রীলঙ্কায় তো আমরা গেলাম আর্টিস্টদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা মানে এটা কি মানে সব বৃহত্তের আন্ডারেই হচ্ছে আর কি তাই তো? না বৃহত্তর আন্ডার প্রথমটাই ছিল আচ্ছা পরবর্তীতে হচ্ছে কি আর কি যে প্রতিষ্ঠানটা আর কি অ্যারেঞ্জ করতেছে আর কি হ্যাঁ কলম্বো স্কোপে যেটা হলো ওটা হচ্ছে আমাদের কিউরেটর ছিল প্রতীক দাস সরকার প্রতীক ও যে ফটোগ্রাফার হ্যাঁ তো উনি ওখানে কিউরেটর ছিল উনিও আমাকে আমাকে বললো যে তোমার কয়েকটা কাজ পাঠাও আমাকে আমি দেখি ওই কাজটা উনি ওখানে পছন্দ করে তখন হচ্ছে শ্রীলঙ্কায় এটা ডিসপ্লে হয় তো শ্রীলঙ্কায় ডিসপ্লে হওয়ার পরে ওখানে আবার সিলেক্ট হয় আবুধাবিতে যে ওদের হবে ওটার জন্য তো এটা ডিসেম্বর পর্যন্ত চলবে এটা আচ্ছা তো ইন্টারন্যাশনাল যখন এরকম কোনো কোলাবোরেশন বেস ওয়ার্ক গুলো থাকে আর্টওয়ার্ক গুলো থাকে তো সেই ক্ষেত্রে আর কি একজন কিউরেটেড আর্টিস্ট থাকে সেই আর্টিস্ট হচ্ছে আর্টিস্টদের পিচ করে তার কাজগুলো সিলেক্ট করে দেন সে হচ্ছে ওইখানে ডিসপ্লে করে তার থ্রুতে আর কি ব্যাপারটা তো এরকম তাই না? তো যাতায়াত বা ওভারঅল যেই একটা এক্সপেন্সেস থাকে সব হচ্ছে তার আন্ডারে বেয়ার হবে আর যে প্রতিষ্ঠান অ্যারেঞ্জ করছে সে হয়তো ওই টাকাটা বেয়ার করছে এরকম ফান্ডিংটা তো এরপরে আমি হচ্ছে রং তুলির বাইরে গিয়ে একটু কাজ করার চেষ্টা করি আর কি তো এই বছরের যে একটা এক্সিবিশন ছিল ওখানে আমি শুধু পেন্টিং না পেন্টিং ছাড়াও কিছু স্কাল্পচার আছে ইনস্টলেশন আছে ওইটাও আমি রাখার চেষ্টা করছি মানে এবারে হ্যাঁ খুবই দারুণ দাদার কাজগুলো খুব একজন আর্টিস্টের ছবি আমরা দেখি সাধারণত কোনো ইনস্টলেশন আর্টওয়ার্ক প্রেজেন্টেশন দেখি বাট তার পেছনের যে গল্পগুলো সাধারণত থাকে বা এক্স্যাক্টলি কোন পয়েন্ট অফ ভিউ নিয়ে কাজগুলো করা মোটিভ গুলো আসলে কি এটা অ্যাবস্ট্রাক্ট আপনি জাস্ট দেখে কেউ বললেন যে এটা এরকম দেখাচ্ছে ওরকম দেখাচ্ছে কেন টুকটাক ইনফরমেশন কিন্তু দাদা আমাদের সাথে খুব ক্ল্যারিফাই ওয়েতে উপস্থাপন করলেন খুব ইন্টারেস্টিং তো ন্যাশনাল কালচার এক্সিবিশনে আপনার একটা কাজ অনারেবল মেনশন হয় সম্ভবত হ্যাঁ হ্যাঁ এটাই হয় তো ওইখানে যে আপনি ককশিটে যেই স্কাল্পচারটা কি করেছিলেন ইনস্টলেশন স্কাল্পচার ছিল ওইটার পেছনের গল্প আমাদের সাথে যদি শেয়ার করতেন। হ্যাঁ ওখানে আমি একটা বড় করে অবজেক্ট তৈরি করছিলাম ওইটা হচ্ছে বিশেষ করে মোরোরা থুইয়া
তুইয়া নামে ওরা পাত্র যেটা পানি হ্যাঁ ক্যারি হ্যাঁ করে এটা। তো আমরা এখন দেখি দিন দিন ওইটাও খুব মানে ব্যবহার কমে যাচ্ছে, প্লাস্টিকের বোতল বেশি ব্যবহার হচ্ছে। হয়তো বা ওখানকার লোকজনগুলো জানে না যে প্লাস্টিকের থেকে এটা বেশি মানে আরো ভালো আর কি, ভালো দিক রয়েছে হ্যাঁ, ওটাকে ফিল্টারিং এর জায়গা থেকে, একটা পানিকে ঠান্ডা রাখার জায়গা থেকে। তো হয়তো অনেকে আমরা জানি না যে এটা প্লাস্টিকটা কিরকম ক্ষতি মানে পরিবেশের জন্য। না জি জি জেনে হয়তো প্লাস্টিকের বোতলগুলো ব্যবহার করছে, কিন্তু এইটা কিন্তু প্রকৃতির একটা মানে অংশ। মানে এটাকে কিভাবে কাজে লাগিয়ে ওরা প্লাস্টিক আসার আগেও কিভাবে সেখানকার মানুষগুলোকে পানি কিভাবে সংরক্ষণ করতো। তো ওই জিনিসটা আমি বড় করে তৈরি করি মানে ভাস্কর্য। তো ওখানের মধ্যে ছোট, ছোট কিছু এক্সকাভেটর আমি রাখি। যেগুলো আমি সিম্বল এখানে দেখা যায় যে কোন কিছু তৈরি করতে হলে আমরা আগে পাহাড়টা কেটে ফেলি। যেমন ওখানকার যে স্থানীয় লোকগুলো তারা কিন্তু পাহাড়টাকে না কেটেও কিন্তু ঘরবাড়ি তৈরি করে। যার কারণে হ্যাঁ হ্যাঁ যেগুলো আমরা মাচা ঘর বলি আরকি। যাতে পানিটা বৃষ্টি হলেও পানির নিচের দিকে চলে যায়। ঘরের ক্ষতি হয় না বা হ্যাঁ, হ্যাঁ। অন্যান্য আম মানে একটা ন্যাচারাল টেকনিক আর এই কি, নেচারকে ধ্বংস না করে। হ্যাঁ, 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 যেমন বাঁশ দিয়ে তৈরি করা হয়। তো এখন তো আ স্বাভাবিকভাবে আপনি যদি ওখানে যান, আপনি ওই করে যদি মানে অভ্যস্ত না হতে পারেন, তাহলে আপনি কি করবেন? আপনার তো সমতল জায়গা এক্স্যাক্টলি। থেকে আপনি যাওয়া। তাহলে আপনার সমতল জায়গা প্রয়োজন। তাহলে সমতল জায়গা যখন প্রয়োজন আপনি কি করবেন? ওখানে তো সমতল জায়গা পাবেন না। তখন না না, আপনাকে পাহাড়টা কেটে সমান করতে হবে। তো এইটা তো এক্স্যাক্টলি। পরিবেশের উপরে মানে বিশাল একটা প্রভাব পড়ে। ওটা ছিল মানে এই কাজের। তো এইজন্য এক্সকাভেটর গুলো এখন মানে সচরাচর দেখা যায় এটা যে সীমান্ত সড়ক কাজ হচ্ছে। এ বিশাল পাহাড় কেটে একটা সড়ক তৈরি করা হচ্ছে। আবার অনেক সময় অনেক সময় কি হয় ওখানকার পাথরগুলো ব্যবহার করে ওখানকার রাস্তাঘাট নির্মাণ করা হয়। যার কারণে হচ্ছে কি যে পানির উৎস ওইটাও কমে যাচ্ছে। গ্রীষ্মকাল চলে আসলে ওখানকার মানে পানি মানুষজন স্টোরেজ পানি হচ্ছে না। পাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, পানি পাচ্ছে না। ওই পানির থেকে এই যে এই পাত্রটার সাথে একটা যে সম্পর্ক আর ওইটার সাথে যে এক্সকাভেটর গুলো আর ওটা কিছু মাটি দিয়ে কিছু ম্যাপ আঁকা। মানে ওখানকার যে ম্যাপ গুলো মানে কোন জায়গায় পাহাড় কাটা হচ্ছে, কোন জায়গায় আ এই সমস্যাগুলো হচ্ছে। ওই মানে স্পেসিফিক ভাবে ওই ম্যাপ গুলো আঁকা আরকি ওইটার উপরে। এটা ছিল কাজটা। ভেরি, খুবই ইন্টারেস্টিং দাদার গল্পগুলো আমাদের বললেন। আমরা একটু সলো এক্সিবিশনে কথাবার্তা বলবো। সো রিসেন্টলি দাদার একটা এক্সিবিশন হয়েছে, এটা কি আপনার প্রথম সলো এক্সিবিশন ছিল? না, আমার হচ্ছে কলকাতায় একটা ছিল। আমি ওখানে মাস্টার্সটা একদম হ্যাঁ হ্যাঁ, শেষ করার পরে ওখানে একটা এক্সিবিশন করি। বাংলাদেশে এটা এটা প্রথম ছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশে এটা ১ম। ইন্টারেস্টিং। সো একজন শিল্পী যখন কোনো সলো এক্সিবিশন করতেছেন, এটা হচ্ছে তার কাছে খুবই, মানে খুবই আনন্দের একটা মুহূর্ত, ঈদের আনন্দ এরকম ধরনের। শিল্পী একটা খুবই, তার একটা সলো এক্সিবিশন হচ্ছে, মানে খুব দারুণ একটা ব্যাপার। তো বেসিক্যালি হচ্ছে আমরা, আপনি যদি আমাদের সাথে শেয়ার করতেন, যদি 5টা স্টেপে আমরা যদি একটা সলো এক্সিবিশন কেউ করতে চায়, তাকে কিভাবে এগোনো হুম। উচিত? আমার মনে হয় যে আমি এক্সিবিশন করব মানে এটা ধরে কাজ করা ঠিক না। মানে আচ্ছা। এটা ধরে কাজ করা মানে তাহলে আর কাজের একটা প্রেশার থাকে, মাথার মধ্যে একটা প্রেশার থাকে যে আমাকে এর মধ্যে কাজ শেষ করতে হবে। এর মধ্যে এতগুলো কাজ আমাকে নামাতে হবে। যার কারণে হচ্ছে কি কাজের উপর একটা প্রভাব পড়ে কিন্তু। তো আমার আচ্ছা। মনে হয় যে কাজ করে যাওয়া আরকি। যেমন আমি ধরেন এই বছরে ২০ টা কাজ করলাম, পরের বছরে ২০ টা কাজ করলাম। এখন ওই ২০ টা কাজ থেকে আমার মনে হচ্ছে যে আমি ১৫ টা কাজ আমার এক্সিবিট করা। ফান্ডিং এর ব্যাপারটা আসে একটা এক্সিবিশনে, ওইটা আপনি কিভাবে ম্যানেজ করেন সাধারণত? একজন আর্টিস্ট কিভাবে ম্যানেজ করে? গ্যালারির সাথে কি আমি কি ডিল থাকে? আমার ক্ষেত্রে যেটা করি, এই যে আমি একটু আগে বললাম, আমরা ২ জন থাকি ঢাকা শহরে, একজন চাকরি করে। তো হ্যাঁ হ্যাঁ আমারও হয়তোবা কিছু কাঁচাজ বিক্রি হয়। মানে এভাবে করা আরকি। ইয়েগুলা যে ফ্রেমের তো খরচ আছে। তো গ্যালারিটা আমি যেটা কলাকেন্দ্রে করলাম, গ্যালারির আমার কোনো খরচ নেয়নি আমার থেকে। তো এটা তো প্রায় ১ মাসের মতো ইয়ে ছিল। উম এক্সিবিশন ছিল। শো তো ছিল, আমার হ্যাঁ। শুধু হচ্ছে কি ওই কাজগুলো ওখানে পর্যন্ত নিয়ে যাওয়া আর আমার এই যে ফ্রেমের যে খরচগুলো এগুলো পর্যন্ত আমাকে। এটা বেসিক্যালি গ্যালারি ওয়াইজ আলাদা আর কি, তাদের হ্যাঁ, কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন সবকিছু আলাদা। হ্যাঁ, তো হ্যাঁ। বেসিক্যালি কিন্তু এক্সিবিশনে ওপেনিং সিরিমনিতে বা ডেতে যারা আসে সাধারণত, হ্যাঁ, হুম, তারা হুম। মূলত মানে কেমন ধরনের থাকে, বা বায়ার বা এরকম? আপনি কতগুলো কাজ সেল করেছিলেন, যদি আমরা আমাদের সাথে ফ্র্যাঙ্কলি যদি বলতে চান? আমি ইনিশিয়াল ছোট কাজ কিছু মানে ৭ টা ৬, ৭ টা ৮ টা এরকম মনে হয় কাজ বিক্রি সেল হয়। করেছিলেন। হ্যাঁ, কারণ মানে ওই গ্যালারিতে খুব একটা কাজ বিক্রি হয় না।
কারণ হুম, সবাই এই ওখানকার যারা গ্যালারিটা পরিচালনা করে আর্টিস্ট যারা তারাও হয়তো বা মানে ওই যে কাজগুলো বিক্রি হবে ওইরকম কাজ মানে দেখাতে পছন্দ করে না। মানে যেগুলো হয়তো বা ওনাদের কাছে ভালো লাগে যে কনসেপচুয়াল একটু মানে স্ট্রং বা দেখানো যেতে পারে সৃজনশীল। ওই ধরনের কাজগুলো, হ্যাঁ ওই ওই কাজগুলো বেশি দেখাতে পছন্দ করে আর কি। তো কিছু গ্যালারি আছে তারা হচ্ছে জল রঙের কাজ বা ল্যান্ডস্কেপ ওই ওই ধরনের কাজগুলো দেখায়, ওই ওই এমনি কাজগুলো জেনারেলি, হ্যাঁ, হ্যাঁ এমনি বিক্রি হয়। জেনারেলি যখন একটা আর্টওয়ার্ক গুলো সেল হচ্ছে, ওটা প্রাইজের যে প্রাইজিং যে ব্যাপারটা থাকে, বা হুম হুম। গ্যালারি যে একটা কমিশন পায়, সেক্ষেত্রে এই যে কি কিছু আপনাদের আমাদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ গ্যালারি তো সব গ্যালারি নেই, মানে 20% নেয়, কেউ কেউ 25%, কেউ থার্টি হুম, পার্সেন্ট ওইরকম রাখে। কারণ গ্যালারি যেহেতু আমাকে গ্যালারিটা পুরো জায়গাটা দিচ্ছে, কোনো গ্যালারির খরচ নিচ্ছে না এক্স্যাক্টলি। আলাদাভাবে, তাহলে তো সেক্ষেত্রে নিবেই। আর বাংলাদেশে গ্যালারিটা সাধারণত, হ্যাঁ, শিল্পকর্ম করে টিকে থাকাটা লাইক একটা খুব চ্যালেঞ্জিং একটা ফ্যাক্টর। আমরা হুম দেখেছি হুম বিভিন্ন সময় জয়নুল স্যার যখন বাংলাদেশে শিল্প শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে, উনি অনেক ইন্টারন্যাশনাল রিকগনিশন ছিল না, উনি অনেক হুম দেশে ঘুরেছেন, কাজ করেছেন, পড়াশোনা করেছেন। ইটস লাইক এ হিউজ ডিউরিং দ্যাট টাইম। রাইট নাও হুম এখন হুম। সময় সিচুয়েশন অনেক চেঞ্জ এসেছে। অনেক ইন্টারনেট, চেঞ্জ। সোশ্যাল মিডিয়া, অনেক থ্রুতে, অনেক মাধ্যমে অনেক কিছু চেঞ্জ আসছে। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল লেভেল এটা দেখা যায়। সো রাইট নাও বাংলাদেশের প্রেক্ষাপটে একজন আর্টিস্ট, যদি আমি আপনার কথাই বলি, মানে এটা কি বলা সম্ভব বা বলা কি যাবে কতগুলো ফ্রেম পার মান্থে সেল হতে হয় সাধারণত? আর কেমন কি আপনি চার্জ করেন যদি কেউ আপনার কাছ থেকে কোনো আর্টওয়ার্ক কিনতে চায় ফ্রেম ওয়াইজ, একটা 28-24 ক্যানভাস বা 16-24 ক্যানভাস? এটা 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 মুশকিল, মানে এটা হচ্ছে কি একদম স্কোয়ার হিসাব করে কাজ বিক্রি করাটা একটা মুশকিল। এটা আচ্ছা। আমার কাছে সবথেকে বেশি হচ্ছে কি আমি যেভাবে বিক্রি করি, এটা ছোট কাজ হোক বা বড় কাজ হোক, মানে এই হুম, কাজটা আমার কাছে কতটুক মানে ভালো লাগা। ধরেন জি একটা জি, বড় কাজ, এই কাজটা আমার খুব কম ভালো লাগতেছে, বা হচ্ছে কি একটা এফোর্ট এক্স্যাক্টলি। সাইজের ছোট ছোট কাজ আমার এই কাজটা খুব প্রিয়, বা আমি এটা বিক্রি করতে চাচ্ছি না, বা এটা হচ্ছে কি আমাকে বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে, তখন ওই হিসেবে কিন্তু আবার ছোট কাজটা ওই বড় কাজটা চাইতেও অনেক বেশি মানে প্রাইস মানে রাখতে হয় আর শেয়ার কি। করা যাবে যে পার মান্থে আপনার মানে আনুমানিক কেমন একটা ফিগার থাকে সাধারণত নিজের আমার নিজের এটা এটা একজন মানে শিল্পী হিসেবে বলে এটা আসলে বলা মুশকিল। যেমন আচ্ছা ধরেন আচ্ছা, 2-3 মাস হয়তোবা এই নো সেল। কোন হ্যাঁ কোনো কাজে বিক্রি হচ্ছে না, আবার হয়তো বা এক এক সপ্তাহে যে কাজটা বিক্রি হলো ওইটা 2-3 মাসে টাকায় চলে আসলো, ওই ধরনের আর কি। আচ্ছা, মানে এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়, মানে এটা হ্যাঁ তো এটা তো আমি অবশ্যই, কোনো হ্যাঁ এটা তো এটা যে চাকরি কোনো না যে আর্টিস্টের ক্ষেত্রে আমি, হ্যাঁ, এটা আমি হ্যাঁ মিডিয়া পারফরমেন্স মানে মিডিয়ার সাথে যারা কানেক্টেড আছে তাদের ক্ষেত্রেও যেভাবে হুম হুম স্পন্সর আসতেছে সেভাবে হয় কয়েক মাসে অনেক বেশি ইনকাম হচ্ছে, হ্যাঁ অনেক মাসে হয়তো লোয়ার ফিগার। তো কেউ যদি হ্যাঁ কোনো এটা আর্টওয়ার্ক কিনতে চায় আপনার কাছ থেকে আপনার পোর্টফোলিও দেখে, সেক্ষেত্রে আপনি কেমন চার্জ করবেন সাধারণত একটা বেসিক ওয়াটার কালার অর পেইন্টিং এনি কাইন্ড অফ, জেনারেলি আপনার টার্মস এন্ড কন্ডিশনটা কি আসলে অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে? আমি মানে কোনো আমি 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 ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাই আর কি, মানে কেউ যদি আমাকে আচ্ছা আচ্ছা, ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তখন আমাকে জিজ্ঞেস করে যে এটার প্রাইস বা এটা করে দিলে কিরকম লাগবে, বা এটা কিরকম এই ধরনের কাজগুলো কিরকম বিক্রি হয়, তখন যদি তার পছন্দ হয় ওই হিসেবে আমি বিক্রি করি। মানে এরকম না যে আমার এই সাইজের কাজগুলো এত ফিক্সড, আচ্ছা এই আচ্ছা, সাইজের গুলো এত ফিক্সড, ওইরকম না আর কি বিষয়টা। ওকে, ভেরি নাইস। তো ডিয়ার ভিউয়ার্স, যারা আমাদের শুনছেন আজকে, আমরা আমাদের দীর্ঘ পডকাস্ট আজকে দাদার জার্নি সম্পর্কে জানার চেষ্টা করলাম। দাদা যে একদম রাঙামাটির প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছেন, আজ পর্যন্ত খুব ঢাকা শহরে আছেন, সার্ভাইভ করছেন, তার যে একটা দীর্ঘ চারুকলার জার্নি ছিল, সবকিছু নিয়ে আমরা কথাবার্তা বললাম। তো সব থেকে ইন্টারেস্টিং পার্টে আমরা এখন কথাবার্তা বলবো। মোস্ট রিসেন্টলি আপনি হচ্ছে মানে আহ, এটা তো ইউরোপের একটা কান্ট্রি আর কি, নামটা যেন কি, সুইজারল্যান্ড নাকি হল্যান্ড? সুইজারল্যান্ডে জেনেভা। সুইজারল্যান্ডের জেনেভায় আপনি একটা শো, মানে আপনার একটা প্রোগ্রাম ছিল আর্ট রিলেটেড কিছু, হয়তো এক্সিবিশন হুম ছিল। হুম। তো এটা নিয়ে যদি আমাদের সাথে একটু কোনো ইনফরমেশন শেয়ার করতেন, কিভাবে আপনি কানেক্টেড হলেন, বা কেউ মানে আপনি কিভাবে সিলেক্টেড হলেন অ্যাজ এন আর্টিস্ট ফ্রম হুম বাংলাদেশ, হুম আপনি কিভাবে রিপ্রেজেন্ট করলেন আপনার কমিউনিটিকে, বাংলাদেশকে, এন্ড হুম হুম অলসো কতদিনের আর্ট রেসিডেন্সি ছিল, সে সাথে হচ্ছে আপনি কিভাবে সময়টাকে কাজে লাগালেন, হুম হুম। এগুলো যদি আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা এটা এটা অনলাইনে আমাকে একজনে আমার হচ্ছে ভাগিনা মানে হয় সম্পর্কে, সে আমাকে পাঠায় আর কি যে উম, আহ, ইনভিটেশন অর? হ্যাঁ না ইনভিটেশন না, মানে ওই লিঙ্কটা আচ্ছা পাঠায় যে আপনি আচ্ছা, আচ্ছা, আপনি হ্যাঁ, এখানে পোস্টার, হ্যাঁ। apply- হ্যাঁ আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, মানে ওকে। এটা মানে ভালো সুযোগ,
জাতিসংঘের একটা হিউম্যান রাইটস এর একটা প্রোগ্রাম ওইটা। যারা মূলত হচ্ছে কি এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করে। মাইনরিটি ফ্যাক্টর বা এইসব হ্যাঁ, রিলেটেড। মাইনরিটি ফ্যাক্টর, তারপরে হচ্ছে কি মানবাধিকার এই ধরনের ইস্যুগুলো নিয়ে কাজ করে, মানে তাদের জন্য আর কি ছিল এটা, মানে সুযোগটা। মানে তারা যে বিষয়গুলো নিয়ে কাজ করে ওই বিষয়গুলো তারা চাইলে ওখানে সাবমিট করতে পারবে, বা ভেরি নাইস। ওই আর্টওয়ার্ক নিয়ে লিখতে হবে যে আমি কি করছি না করছি, মানে এই বিষয়গুলো নিয়ে একটু লিখতে হয়। প্রত্যেক মানে 5টা কাজ জমা দিতে হয়, 5টা কাজ নিয়ে লিখতে হয় আলাদা করে, নিজের বায়ো দিতে হয়। কনসেপ্ট নোট। তারপর আমি কোন মাইনরিটি থেকে বিলং করি ওগুলো লিখতে হয়। এগুলো লেখার পরে সাবমিট করার পরে ওরা আরেকটা পরে একটা ভিডিও কলের মাধ্যমে কথা কথা বলে, যে কাজ নিয়ে একটু কথা বলে। দেন আপনার আহ, ইন্টারভিউ হওয়ার পর আপনি সিলেক্টেড হয়ে যান, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এরপরে এখানে কি জানানো কোনো হয়। হ্যাঁ, এখানে কি কোনো স্টাইপেন্ড দেয় সাধারণত, নাকি আপনি নিজের খরচে গিয়েছেন ওইখানে? না না, ওরা সবকিছু ইয়ে করে দেয়, মানে আসা যাওয়া, ওখানে থাকা, সবকিছু ওরা ইয়ে করে। আর হচ্ছে ওখানে একটা প্রদর্শনী হচ্ছে, এই ডিসেম্বর পর্যন্ত চলবে। আর ভেরি 2টা ইন্টারেস্টিং। কাজ এখান থেকে আমি কুরিয়ারের মাধ্যমে পাঠানো, তারপরে ওরা আবার কাজগুলো এখানে আমাকে পাঠাবে পরে শেষ হলে। আর তো ওখানে যে 7 দিন প্রোগ্রাম ছিল, এই 7 দিনের মধ্যে বিভিন্ন ওয়ার্কশপ ছিল, মানে আর্ট রিলেটেড ছিল, হিউম্যান মানে একটা রাইটস রিলেটেড কোলাবোরেশন ছিল। আর কি। আপনি কি হ্যাঁ, করেছিলেন ওইখানে, কি টাইপের আর্টওয়ার্ক করেছিলেন? আমাদের হচ্ছে আমরা 8 জন, মানে 4 জন হচ্ছে কি মাইনরিটি আর্টিস্ট অ্যাওয়ার্ড পাই। আমি হচ্ছে ইউথ ক্যাটাগরিতে আমি একজন, ইউথ মাইনরিটি আর্টিস্ট অ্যাওয়ার্ড। আর হচ্ছে অনারেবল মেনশন হচ্ছে 3 জন। তো ওই 8 জন অনারেবল একটা মেনশন। গ্রুপ, 8 জন হচ্ছে 8টা দেশ থেকে। ওই চায়না থেকে ভেরি যে একজন ছিল, ইন্টারেস্টিং। হ্যাঁ চায়না তিব্বত থেকে একজন ছিল, আমি বাংলাদেশ থেকে, তো মায়ানমার থেকে একজন ছিল, সে হচ্ছে কি ফ্রান্সে থাকে এখন। আর হচ্ছে ফিলিপাইনের একজন ছিল, ও হচ্ছে ইউএসএ থাকে। আরো ইউএস থেকে আরেকজন আছে, মেক্সিকো থেকে একজন আছে, ব্রাজিল থেকে একজন আছে, তারপরে উগান্ডা থেকে একজন আছে, এরকম। তো ভেরি আমরা ওখানে ইন্টারেস্টিং। হ্যাঁ যে ওয়ার্কশপ গুলো করছি গ্রুপ গ্রুপ করে, যে 3 জন একটা গ্রুপ, 3 জন একটা গ্রুপ, এই 3 জন একটা বাজেট গ্রুপ। বাজেট যাবতীয় কি, মানে আপনারা কি কোনো স্টাইপেন্ড পেয়েছেন, বা সবকিছু জাস্ট যাওয়া আসা এক্সপিরিয়েন্স এটার উপরই শেষ? হ্যাঁ, মানে একটা খরচ দেয় ওরা, 70% একটা খরচ দেয়। ওইটা দিয়ে মানে ওখানে থাকা খাওয়া যাওয়া হয়ে যায়। আর আলাদা করে ওরা হচ্ছে যাওয়া আসারটা ওরা ব্যবস্থা মানে করে একটা দেয়। স্কলারশিপ টাইপের আর কি বেসিক্যালি। আপনার কি হ্যাঁ, নট স্কলারশিপ, ওইরকম, একটা মানে ওখানে পুরস্কার নিয়ে আনতে যাওয়া, আর ওখানকার কিছু প্রোগ্রামে অ্যাটেন্ড করা, ভেরি ইন্টারেস্টিং। এগুলোই। হ্যাঁ। হ্যাঁ, এগুলোই। তো আর দাদা, সবাই আপনার এখন কি প্ল্যান? আপনি কি ভবিষ্যতে দেশের বাইরে মুভ করবেন, আর আপনি এখানে থেকে নিজের আর্ট ক্যারিয়ারকে উপভোগ করবেন? না না, আমার দেশের বাইরে যাওয়ার মানে ইচ্ছে নাই আর কি। প্ল্যান নেই? আমি হয়তো বা গেলে আগেই মানে চেষ্টা করতাম মানে যাওয়ার। Very nice. তো আমি এই 7 দিন বাইরে ছিলাম, আমার পরে 2-3 দিন যাওয়ার পরে মনে হয়েছিল যে কখন প্রোগ্রামটা শেষ হবে, আমি কখন এটা দেশে আপনার জন্য ফিরবো। না, এই জায়গাটা আপনার জন্য না। হ্যাঁ, মানে ইউ আর সবকিছু হ্যাপি উইথ মানে ইউর প্রেজেন্ট লাইফ। হ্যাঁ, সবকিছু আচ্ছা আচ্ছা। সুবিধা, মানে ঠিক আছে, মানুষজন কম, মানে একদম মানে মানে যেখানে রিল্যাক্স যাবেন কোনো লাইফ। সমস্যা নাই। হ্যাঁ, মানে বাস পাচ্ছেন, মেট্রোর ইয়ে পাচ্ছেন, এভরিথিং ইজ ট্রাম মানে পাচ্ছেন। কোয়াইট ইজি আর কি, টু অ্যাক্সেস, টু হ্যাঁ, গেট কিন্তু অ্যাক্সেস। এখানে এখানে যে একটা শহরের মধ্যে ধরেন অনেক কোলাহল গ্যাঞ্জাম, তারপরেও আমি এটা মানে মিস করছি আর কি, এনজয় মানে করেন, ওখানে হ্যাঁ, কি। ভেরি নাইস। হ্যাঁ, তো আমি অলরাইট দাদা, তো একজন আর্টিস্টের চোখে ঢাকা শহর কেমন, আপনি যদি আমাদের সাথে এটা একটু নিয়ে কথা বলতেন। আপনার চোখে কেমন ঢাকা শহর? আপনি দীর্ঘ সময় ধরে আছেন, প্র্যাকটিস আছেন। আমার আমার কাছে তো হচ্ছে কি আমার গ্রাম, আমি যেখানে থাকি ওইটার সাথে তো একদম আলাদা। মানে হ্যাঁ, আলাদা বলতে একটা গ্রাম, একটা শহর। একটা গ্রাম থেকে হুট করে একটা শহরে যাওয়া। মানে ধরেন যাদের কাছে আ এই ১০ তলা ২০ তলা বিল্ডিং দেখতে অভ্যস্ত না, তারা হুট করে এসে কিভাবে দেখবে? আবার এক্স্যাক্টলি। যাদের কাছে এত মানে পাহাড়, লেক মানে এই ধরনের দেখতে অভ্যস্ত না, তারা গেলে কি মানে কিরকম মানে একটা মনের মধ্যে কাজ করে ওই ধরনের। তো আরেকটা বিষয় যে এখানে সবকিছুটা আসলে ঢাকা কেন্দ্রিক, যেটা সত্যি কথা। এক্স্যাক্টলি। মানে বলতে গেলে। আমি ইজি টু চিটাগং এ অ্যাক্সেস। পড়াশোনা হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি চিটাগং এ পড়াশোনা করছি। হয়তোবা যদি মানে চিটাগং কেন্দ্রিক হলে আমি ওখানেই থেকে যেতাম। কারণ ওখান থেকে আমার আসা যাওয়াটা বাড়ির সাথে খুব একটা বেশি দূরে না। ২ ঘন্টা ২.৫ ঘন্টা একটা জার্নি। আচ্ছা তো আচ্ছা। এখানে ঢাকা শহর থেকে পুরো একটা মানে ১ রাত জার্নি করে আমাকে আমার বাড়িতে যেতে হয়। কিন্তু কঠিন, ওই যে হ্যাঁ। উম ছবি আঁকবো, কাজ করব, এক্সিবিশন করব, মানে এটার জন্য হয়তোবা এখানে থাকা। মানে ঢাকা। এই ধরনের। হুম। তো আজকের পডকাস্টটা আমরা বেশ ইন্টারেস্টিং, অনেক ভালোভাবে উপভোগ করলাম। দাদার একটা দীর্ঘ এক্সপিরিয়েন্স সম্পর্কে জানলাম, আর্ট কোলাবোরেশন, ইন্টারন্যাশনাল এক্সিবিশন, এটা সেটা সবকিছু। সো এখানে
টাকার যে বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বললাম এগুলো উজ্জ্ব আছে। যদি কেউ চান তাদের কাছ থেকে কোনো আর্ট ওয়ার্ক কমিশন ওয়াইজ করাতে অবশ্যই তাকে নক দিতে পারেন, আমি ডিসক্রিপশনে তার ইনফরমেশন ডিটেলসে দিয়ে দিব। তো আজকের পডকাস্টে আমার লাস্ট কোশ্চেন আপনার জন্য, যে যদি বাংলাদেশের আর্ট কমিউনিটির যে কোনো যে কোনো এরিয়া, কোনো গ্যালারি হুম হতে হুম। পারে, কোনো এক্সিবিশন হতে পারে, কোনো আর্ট ফাউন্ডেশন হতে পারে, অর এনি কাইন্ড অফ প্লেস অর এনি আর্টিস্ট, যদি কোনো পার্টিকুলার কিছু আপনার চোখে যেটা খুব ডিস্টার্ব মনে হয়েছে, আপনি যদি সেটাকে চেঞ্জ করতে চান, এটা কি হতে পারে? অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে আপনি যদি আমার সাথে শেয়ার করতেন, মানে এমন কোন চেঞ্জ কালচার বা এমন কোন প্র্যাকটিস যেটা হয়তো বা আপনার চোখে ভালো লাগেনি, আপনি দীর্ঘ অনেক সময় ধরে ওয়ার্কশপ করেছেন, এক্সিবিশন করেছেন, আপনি অনেক জায়গায় অনেক দীর্ঘ সময় ধরে কাজ করেছেন, ফাউন্ডেশন ওয়ার্ক মানে অল অ্যারাউন্ড ইন ঢাকা, সে সাথে হচ্ছে আপনি ইন্টারন্যাশনালি করেছেন একটা রিসেন্টলি আর্ট ক্যাম্পের মতোই, বেশ ভালো হয় হয়তো, আপনি বললেন আপনি স্টাইপেন্ডও পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন, তো সকল জায়গার দিক থেকে কোন জিনিসটা আপনি চেঞ্জ করতে চান আমাদের সাথে যদি শেয়ার করতেন? আমি একটা জিনিস খুব বেশি করি, যে হচ্ছে কি আমরা এই মাস্টার্সটা শেষ হওয়ার পরে মানে একটা কাজ করে, মানে দ্বন্দ্ব কাজ করে যে হ্যাঁ। আমি কি চাকরি করব নাকি আমি ছবি আঁকবো। তো হুম, আমার মানে যদি ছবি আঁকি আমি কিভাবে সার্ভাইভ করব, হুম, হুম, মানে এই জিনিসটা কাজ করে। আমি যদি চাকরি করি আমি তাহলে কখন আমি ছবি আঁকবো বা কখন আমি আমার নিজের কাজ করব। এই কারণটার জন্য কিন্তু অনেকজন মানে এই ঝরে পড়ে যায় আরকি। মানে ভালো হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্ট হওয়া সত্ত্বেও, ভালো শিল্পী হওয়া সত্ত্বেও। কিন্তু বাইরে আমি দেখলাম যে অনেক সুযোগ আছে নবীনদের জন্য, যে ওরা হুম, বের হুম, হওয়ার পরে একটা মানে ২ বছর ৩ বছর একটা স্কলারশিপ পায়। মানে গ্যালারি দেয়। মানে যে তুমি ৩ বছর বা ২ বছর এখানে কাজ করার সুযোগ আছে তোমার। তুমি চাইলে হচ্ছে কি থাকা খাওয়া ২-৩ সবকিছু বছর, তারা বেয়ার করবে হ্যাঁ, হয়তো বা। হ্যাঁ ২-৩ বছর এখানে তুমি কাজ করবা। একটা শেষে গিয়ে একটা এক্সিবিশন করবা। তো ওইটা যদি একটা আর্টিস্টকে ২-৩ বছর একটা সাপোর্ট পায়, তাহলে এটা কিন্তু বিশাল কিছু আমার কাছে মনে হয়। এক্স্যাক্টলি, তো অবশ্যই। হ্যাঁ, তো এটা যদি পায় তাহলে তারপর কাজ করার আরো আগ্রহ হবে। যে আমি ২-৩ বছর যেহেতু এখানে কাজ করতে পারলাম, আমি তাহলে ভবিষ্যতে আরো কাজ করতে আমার কোনো সমস্যা হবে না। মানে ইনশাল্লাহ, এরকম ইনশাল্লাহ। কিছু হয়। তো কানেকশনটাও একটু দরকার সবকিছু মিলে, যে আমাদের তো এখানে ওই তো মানে পরিচিতিদের মধ্যে শুধু ইয়েটা না হয়ে মানে কাজ দেখে যাতে হয় আরকি ব্যাপারটা। কাজ এক্স্যাক্টলি। দেখে যাতে ঘটে আরকি। যে এই এখনো আমার মনে হয় যে অনেকে খবর নেয় যে কে কোন ধরনের কাজ করে বা নবীনদের মধ্যে কে ভালো কাজ করে, ওগুলো জানতে চায়। কিন্তু এটা খুব কম দেখা যায়। কিন্তু মানে যে আমি কাকে চিনি, ধরেন আপনাকে চিনি। মানে আপনার কাজ কিরকম আমি হয়তোবা আমার কাছে জানেন। খুব একটা না হলেও কিন্তু আমি আপনাকে সিলেক্ট করলাম। এই বিষয়গুলো হুম। আরকি এটা বলতে চাচ্ছি। তো ওই কাজের মাত্রা এগুলো মানে বিবেচনা মানে আপনি করলে বলতে চাচ্ছেন যে মানে একটা স্পেসিফিক যারা যাদের সাথে পরিচিত আছে তাদের ভেতরে এই বিষয়টা সীমাবদ্ধ থাকে, কোনো অপরচুনিটি আর কোনো অ্যাডভান্টেজ এরকম কিছু বিষয় নাকি? এরকম কিছু দেখা যায় আরকি। মানে আচ্ছা, দেখা আচ্ছা, যায়। আচ্ছা। আ আমি বুঝতে পারছি। যাক, এটা খুব অ্যাডভান্স লেভেলের কথাবার্তা হয়ে গেছে। আমাদের মোস্ট অফ দ্যা কেসেস অডিয়েন্স হচ্ছে খুব ইয়াং, যারা হুম। গ্র্যাজুয়েশন পড়াশোনা করবে বা গ্র্যাজুয়েশন অলরেডি পড়তেছে। তবে তো আমার কাছে মনে হচ্ছে মানে কাজ করলে না মানে কারো না হ্যাঁ, কেউ না কেউ দেখবে এটা। মানে এটা এক্স্যাক্টলি। স্বাভাবিক। মানে হ্যাঁ, কাজ করে যাওয়াটাই মনে হয় যে এটা সবথেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ। বেশি। হ্যাঁ, আমি যদি ৫ বছরে যদি আমাকে কেউ না চিনে, হয়তো ৬ বছরের গিয়ে কেউ মানে বলবে যে তোমার কাজগুলো আমি আমার গ্যালারিতে দেখাতে চাচ্ছি। এক্স্যাক্টলি। আচ্ছা, টোটাল ঢাকা শহরে কতগুলো গ্যালারি আছে যেখানে প্রপার আর্ট এক্সিবিশন সাধারণত হয়ে থাকে? কোনো ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করবেন? গ্যালারিতে অনেকগুলো এখন গ্যালারি দেখা যায়। যেমন এই গুলশানে এইচ গ্যালারি আছে, এদিকে কায়া আছে। তারপর লা এ মানে ব্যাং প্রমিনেন্ট গ্যালারিজ গুলো আর কি। বেঙ্গল আছে, তারপরে কলাকেন্দ্র আছে, আলিয়ান্সের যে গ্যালারিটা সেটা, ঢাকা ইউনিভার্সিটির তো চারুকলাটা আছে। ইন্টারেস্টিং দাদা। সো বেসিক্যালি হচ্ছে যারা নতুন আসতে যাচ্ছে বা যারা অন এভারেজ স্পেসে চারুকলা নিয়ে পড়তে যাচ্ছে, ভাবতে যাচ্ছে, অ্যাজ এন ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করবে, তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান? আমি আসলে কি বলবো? জানি না ওইটা মানে কতটুকু আ আমার বলার ঠিক হবে আরকি। হ্যাঁ, তারপরেও হ্যাঁ। আমি যেটা বলতে চাই যে আ এই যে আগে যেটা বললাম যে কাজ করে যাওয়াটাই হুম, আমার হুম। কাছে বেশি হ্যাঁ, গুরুত্বপূর্ণ মনে হয়। খুবই মানে সুন্দর এটা একটা কথা দেশে না, দাদা। হ্যাঁ, দেশে না হলেও হয়তো দেশের বাইরে কেউ না কেউ মানে এটা এখন তো করবে। সবকিছু মানে দেখাতে খুব সহজ হয়। একসময় তো হ্যাঁ, হ্যাঁ। Facebook ছিল না, কিছু ছিল না। আপনি আপনি কাজ কি করলেও দেশের কেউ বাইরে থেকে এরকম নক পেয়েছেন বা কেউ কি আপনাকে সারপ্রাইজ করেছে এরকম যখন আপনার খুব প্রয়োজন ছিল, বা আপনি হয়তোবা মনে মনে ভাবতেছেন যে হ্যাঁ এখন সময়টা বাজে যাচ্ছে, কিছু কাজ সেল হয়ে গেলে হয়তোবা ভালো হতো, এরকম কোনো সিচুয়েশন? আমার না এই কাজটা খুব বারবারে হয়। মানে ওয়াও!
হুম। মানে টাকার সমস্যা আমার, মানে মনে হচ্ছে কি আমার কিছু টাকার সমস্যা, মানে কোত্থেকে জানি একটা টাকার মানে ম্যানেজ হয়ে যায় আর কি। এটা হয়ে যায় আর এটা কি। এটা মানে কাকতালীয় ভাবে হয়ে যায় আমার কাছে। হয়তোবা আমার টাকার সমস্যা টাকা নাই, মানে কারো কাছ থেকে আমি কাজের টাকা পেতাম, সে আমাকে কল দিল যে তোমার টাকাগুলো নিয়ে যাও। ব্যবস্থা হলো। হুম। অথবা কেউ আমার কাছে কাজ আছে নির্বাচন একটা কাজ কিনতে চাই, ওইরকম। বেসিক্যালি কমিশন বেস ওয়ার্ক হয় নাকি আপনার জেনারেলি আপনি কোনো আর্ট ওয়ার্ক করতেছেন দেন ওটা সেল হচ্ছে এরকম? আপনার ক্লায়েন্ট কারা বেশি, বাংলাদেশি আমি না বিদেশি? দুই দিকেই আছে, দুই দিকেই আছে। বাইরেও আছে, এখানেও আছে। এখানে বেশি। তবে হচ্ছে কি আমি যেটা বলি যে উম, আমার নিজের কাজটা আহ, আমি আমার সময় করে করে নিই। আর হচ্ছে কি মানুষের কাজ বেশি বেশি করতে হয়, কারণ ওকে, এখানে তো বুঝতে পেরেছি। হ্যাঁ, তো সার্ভাইভ করতে গেলে আপনার করতে হ্যাঁ হবে এটা। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন সবাই আমাকে আস্ক করে যে একজন আর্টিস্টের হাইয়েস্ট পেইড আর্টওয়ার্ক কত, সাধারণত প্রাইস মানি কত হাইয়েস্ট পেইড আর্টওয়ার্কের? আপনার কি এরকম কোনটা আছে আমাদের সাথে কি শেয়ার করবেন? হাইয়েস্ট পেইড এটা আর্টওয়ার্ক আসলে বা এটা সবথেকে বড় সাইজের আসলে যে হচ্ছে আপনার কি কাজ ছিল? হ্যাঁ, পেন্টিং 3 লাখ। মানে 3 লাখ আর কি, 3 লাখ। ওইরকম একটা দামে, হ্যাঁ, বিক্রি হয়েছিল। আর কিছু কাজ 20, 30, 40, এক আচ্ছা, লাখ এই যে 1 লাখ। ন্যাশনাল এক্সিবিশন গুলো হচ্ছে বা এশিয়ান এক্সিবিশন হচ্ছে, এখানে যে আপনি আর্টওয়ার্ক গুলো সাধারণত হ্যাঙ্গিং করেন, ওগুলো কি সেল হওয়ার কখনো সুযোগ ছিল বা হয়েছে এরকম? আপনি তো অনেকগুলো এক্সিবিশন পার্টিসিপেট করেছেন। হ্যাঁ, আমার দিক থেকে মিলাই আবার কিছু কাজ বিক্রি হলো। আহ, এই তো, এভাবেই। ওকে দাদা, তো আমরা আপনার সাথে এক্সিবিশন নিয়ে ডিসকাশন করছিলাম, আপনি এক্সিবিশন নিয়ে আমাদের পার্টিকুলার কিছু পয়েন্ট বলতেছিলেন যে এক্সিবিশন শুরু করার সময় আমাদের অবশ্যই উচিত কোনো ফিক্স টাইম ফিক্স করে না এগিয়ে 2 বছর যাবত কাজ করে তার ভিতর থেকে সিলেক্ট করে একটা মিনিমাম সংখ্যক কাজ আর কি সাবমিট করা। এটা তো আমার ক্ষেত্রে আর কি, আমার মনে হয় মানে সবার এক এক জায়গায় পয়েন্ট ভিউ এক এক রকম হতে পারে। আবার এখানে ধরেন গ্যালারি তো পাওয়া মুশকিল, আগে ভাগে যদি আপনি গ্যালারি বুক করে না রাখেন, হ্যাঁ, তাহলে তো ওই গ্যালারির জন্য তো অন্তত আপনাকে টার্গেটটা রাখতে হয় যে আমার সামনে 2-3 মাস পরে আমার গ্যালারিতে পাচ্ছি, তাহলে ওই 2-3 মাসের মধ্যে কাজ শেষ করতে হবে, ওই রকম আর কি। এমন কি কোনো বাধ্যবাধকতা থাকে যে কি কোনো গ্যালারি আপনার কোনো রেকগনিশন দেখে সিলেকশন করতেছে, বা এই গ্যালারি কি যে কাউকে চান্স দিবে, সুযোগ দিবে যে আপনি এক্সিবিশন করতে পারেন? উম, না না, মনে হয় না। এখানে এক এক গ্যালারি এক এক ভাবে কাজগুলো শো করতে পছন্দ করে। তো মানে গ্যালারির যে ওনার তার উপরে ডিপেন্ড করে যে কিরকম হবে। তো আমি কলাকান যেটা করছি এবারে, তো ওয়াকিলুর রহমান উনি আমার খুব সম্ভবত এশিয়ানে আমার কাজগুলো দেখছিল, তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে, আমি তখন ফোনে কথাবার্তা হয়। পডকাস্টে আজকে একদম লাস্টে চলে এসেছি। আমরা কিছু মানে কোয়েশ্চেন করেছি যেটা অনেক বেশি রেলেভেন্ট ছিল, আবার আমরা এমন কিছু কোয়েশ্চেন করেছিল যেটা হয়তো বা দাদা একটু মানে ঝামেলা ফেস করেছে যে হ্যাঁ আসলে এটা অ্যান্সার কিভাবে করব, বা এটা হয়তো বা যদি পরবর্তীতে কেউ দেখে বিষয়টা কিভাবে নিবে। তো ওভারঅল জায়গার দিক থেকে আমার দাদার যে বিষয়টা সব থেকে বেশি ভালো লেগেছে যে আপনার যারা শিল্পকর্ম নিয়ে ভাবতেছেন বা আসতেছেন বা যারা পড়তেছেন, তারা সবসময় উচিত তাদের কাজ নিয়ে শিল্পকর্ম নিয়ে সবসময় অনেস্ট থাকা। পৃথিবীতে আর অন্য কোথাও আপনি অনেস্ট থাকেন না কেন, আপনার এই জায়গাটা উচিত অনেস্ট থাকা। দেন দেখবেন যে ওই জায়গাটা হয়তোবা আপনার জন্য কিছু না কিছু করতেছে, শিল্পের সেবা করা হোক যাই হোক যেটাই আমরা বলি না কেন। তো দাদার এই ব্যাপ্তিটা অনেক বেশি। দাদা নিজের কমিউনিটি, নিজের অস্তিত্ব, নিজের জায়গা, খুব সহজ সরল জীবন দাদা, ঠিক আছে? দাদা দেশেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, ইভেন দাদা ঢাকায় থাকতেছে। তো আসলে এই জিনিসটা হওয়াটা উচিত না যে অনেক মানুষ আছে যারা বেশি লোভ করে বা লোভ জাতীয় বিষয় থাকে লাভ, এটা অবশ্যই একজন আর্টিস্টের থাকাটা উচিত না, বিশেষ করে যারা একজন আর্টিস্ট আছেন বা প্রমিনেন্ট স্পেসে আর কি আর্ট নিয়ে ভাবতেছেন। তো এই জন্যই হয়তো বা দাদা মৌলিক, দাদার ব্যাপারগুলো মৌলিক, দাদার ব্যাপ্তিগুলো মৌলিক। এটা অ্যাজ এ মাইনরিটি হিসেবে দাদা অনেক ট্যালেন্টেড পার্সন। আমরা কনক চাপা চাকমা ম্যামকেও দেখেছি, যিনি রিসেন্টলি বাংলাদেশের খুবই সম্মাননা একটা পুরস্কার, একুশে পদক পেয়েছেন। তো হয়তোবা তার শিল্পকর্মের জায়গার দিক থেকে উনি যখন ওনার ইন্টারভিউটা দেয় তখন সেটাও আমরা দেখি। তো আমাদের চ্যানেল থেকে আমরা সবসময় ট্রাই করেছি যে সব থেকে অথেন্টিক আর সব থেকে দারুণ কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা, যে বাংলাদেশের আসলে কোন আনাচে কানাচে বা কিভাবে কোথায় কি হচ্ছে, বা অন অ্যাভারেজ স্পেসে আসলে একজন আর্টিস্ট কিভাবে জীবনযাপন করতেছে বা তার যাপিত জীবনটা কেমন যাচ্ছে। তো আমাদের আজকে স্পেশাল এপিসোডে আমরা জয়তিদাকে নিয়ে এসেছিলাম। দাদা খুবই দারুণ ভাবে আমাদের সাথে তার যাবতীয় জার্নি গুলো শেয়ার করেছেন। আমরা
ট্রাই করেছি যে আমাদের সীমাবদ্ধ জ্ঞানের জায়গার দিক থেকে দাদার সাথে যেন আমরা ভালোভাবে একটা কোলাবোরেশন করতে পারি। তো হোপফুলি যারা একজন শিল্পীর ক্যানভাস দেখে থাকেন, ক্যানভাসের উপরে আঁকা ছবিগুলো দেখে থাকেন, হয়তোবা তার পেছনের যে গল্পটা আছে বা ব্যাক স্টোরি যেটা আছে তার সম্পর্কে হয়তোবা একটু নিজেদের টাচ আপ করতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। কমেন্টস বক্সে জানাবেন আজকের এপিসোডটা কেমন লাগলো, একই সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের পডকাস্টটি। তো দাদাকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি দীর্ঘ সময় আমাদের দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময়টা বিশেষ করে দেওয়ার জন্য। আমি অনেক দীর্ঘ সময় ধরে আসলে দাদার সাথে টাচ আপ করার ট্রাই করতেছিলাম, তো ফাইনালি হচ্ছে দাদার সাথে আমাদের স্কেডিউলটা ফিক্স হলো। ইন জেনারেল আসলে একজন আর্টিস্ট একটু শাই ফিল করে যে কথা বলতেছি ওপেন স্পেসে, কে কিভাবে নিবে বা হয়তো বা এরকম না, বাট অনেক ক্ষেত্রে আসলে এটা অনেকে পছন্দ করে না। বাট হোপফুলি দাদা আমাদের সুযোগ করে দিয়েছেন যে এই বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য। এটা একটা আর্কাইভও থাকবে, সে সাথে হচ্ছে আমরা অনেক হিস্টোরিক্যাল প্লট নিয়েও জানলাম। দাদা বিশেষ করে পার্বত্য অঞ্চলে যে একটা পাহাড়ের যে কান্না আছে সে সম্পর্কে আমরা জানলাম। তো থ্যাংক ইউ সো মাচ দাদা, আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের বলায় আলাপচারিতায়, অবশ্যই আমাদের ক্ষমা করবেন। আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা প্রার্থনা করি যেন আপনি অনেক দারুণ লেভেলে নিজের যে একটা আর্টিস্টিক জার্নিটা আছে সেটাকে আরেকটা অনন্য মাত্রায় নিয়ে যেতে পারেন। আর অবশ্যই আপনাদের কমিউনিটির জন্য আমরা দোয়া প্রার্থনা করি যেন সমস্যাগুলো সমাধান হয়। অ্যাজ এ বাংলাদেশি হিসেবে, অ্যাজ এ মাইনরিটি হিসেবে আমরাও সবসময় চাবো যে সবকিছু ইজি হয়ে যাক, সবার জন্য সমানভাবে সমক্ষণে থাকুক আর কি। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, দর্শকদেরকেও হ্যাঁ ধন্যবাদ যারা দেখছেন এটা। আর হচ্ছে আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তারপর আমিও মানে ইউজ টু না আরকি, মানে এইভাবে ইন্টারভিউ ওকে দেওয়া, দাদা, মানে ইয়ে করা। তারপরে আসলে আমি হুম, চেষ্টা শেষ করছি করেন আপনি। মানে আমার মতো করে বলার জন্য হ্যাঁ বলার। অনেক সময় মানে এটা তো মানে একটা আলাপের মতোই, মানে হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ, তো পডকাস্টটা আসলে আমাদের কালচারে এটা হ্যাঁ, আসলে অনেক নতুন, ঠিক আছে? সো হ্যাঁ। আলটিমেটলি তো আমরা কিছু চাই যে হয়তোবা সবাই ক্রিঞ্জ হয়তোবা কন্টেন্ট কিছু ছেড়ে আর কি ভালো কিছু শুনুক বা ভালো কিছু দেখুক। হ্যাঁ হ্যাঁ